কি হয়েছে? শরীর খারাপ লাগছে? দুপাশে মাথা নাড়ে সেহা, অতঃপর লম্বা একটা শ্বাস ফেলে বলেন, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ। আমার কি এখানে ওনার পাশে থাকা উচিত মামি? প্রশ্নটি করে সেহা। দুই মামির মুখ দেখতে থাকে আগ্রহ ভরে। আলো হালকা গলায় বলল, তোর মন কি বলছে? উচিত। তবে উচিত। স্বামীর প্রতি যতটুকু কর্তব্য পালন করতে হয়। সেহা গুটিয়ে দাঁড়িয়ে রইল, আর কিচ্ছুটি বলল না। বড়রা চলে গেলেও ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলো দীর্ঘ সময়। তারপর ওর হুঁশ ফিরল তখন, যখন ফজরের আজান হলো। আশেপাশে তাকিয়ে দেখলো লোকটা কোথাও নেই। লোকটা তার দাদুর কেবিনে। সেহা ধীর কদমে গিয়ে দরজায় দাঁড়িয়ে রইল, চেয়ে রইল ফেলফেল করে। নিজামের বৃদ্ধ ডান হাতটা আলতো করে ধরে রেখেছে উজ্জ্বল। সেই হাতটা, যে হাতটা উজ্জ্বলের মাথায় ছিল এতদিন। নিজাম মাহমুদ কষ্ট করে একটু হাসার চেষ্টা করে এতক্ষণে বলে উঠল, কেমন দিলাম? অতি ক্ষীণ সে আওয়াজ। উজ্জ্বল আর সামলে রাখতে পারল না নিজেকে। দাদুর হাতটা টেনে কপালে ঠেকিয়ে কেঁদে দিয়ে বলল, জঘন্য দিয়েছো, অতি জঘন্য। নিমিষেই চমকে ওঠে সেহা। নির্নিমেষ তাকিয়ে থাকে লোকটার দিকে। সে কি ভুল দেখেছে? ওই লোকটা কাঁদছে? পুরুষ লোকটা? এক অবিশ্বাস্য দৃশ্য সেহার চোখে। তার কখনোই ছিচকাতুনে পুরুষ মানুষ পছন্দ ছিল না। পুরুষের শক্ত খোলসটাই বারবার তাকে টানত, যেমন ছিল রাগী মির্জা। পুরুষের চোখের জল বিরক্তিকর ছিল সেহার কাছে। আর চোখের সামনে নিজে সদ্য হওয়া বরকে ওভাবে অবুঝ বাচ্চাদের মতো কাঁদতে দেখে সেহা চমকালো। এই পুরুষের সাথে তার সংসার হতে চলেছে। তবে সেহা টের পেল তার মোটেও বিরক্ত লাগছে না পুরুষটাকে, বরং ভীষণ মায়া লাগছে। এমন মায়া সেহার ইচ্ছে করছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। নিজাম মাহমুদ নিজের দুর্বল হাত সরানোর ব্যর্থ চেষ্টা করলেন। পুনরায় সেই ক্ষীণস্বরে বললেন, হাত ছাড় আবার, হাত ছাড়। এই হাতটা আর কত ধরে রাখবি? পেছনে যে দাঁড়িয়ে আছে ওই হাতটা ধর, ধরে দাঁড়া। আরে ছাড় না। এই হাতটা তোর মাথায় থাকতো, ওই হাতটা তোর বুকে থাকবে। আর কাঁদিস না। থাম না গাধা। নতুন বউ, দেখ কি সুন্দর লাগছে। তখনও বৃষ্টি থামেনি। ঝিরিঝিরি বৃষ্টিতে ভোর রাতে নিস্তব্ধ হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে ওরা। বৃষ্টি গায়ে মেখেছে খুব ভালো করে। বারবার হাঁচি দিচ্ছে প্রণমী। হাঁচি দেওয়ার দরুন নিজেকে ছাড়িয়ে নিতে হচ্ছে ইরফানের থেকে বারবার। ইরফান বাইকের গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে বলল, ধরে বসো, ছেড়ো না আমাকে। প্রণমী আবারও ধরল। ঠোঁট প্রশস্ত হয়েছে, হাসিতে বলল, কখনো ছেড়ো না। আমার ঠান্ডা লাগছে, মা বকবে। হাসলো ইরফান। টের পেল প্রণমী ঠকঠক করে কাঁপছে। হঠাৎ গলা খাকারি দিয়ে বলে উঠল, শীত লাগছে? কনসেন্ট্রেশন শরীর থেকে সরিয়ে মস্তিষ্কে ব্যস্ত রাখো। কিভাবে? একটা গান করো। আকস্মিক চমকে উঠল প্রণমী। মনে পড়ে গেল সে বহুদিন হয় গান করে না। জড়তা ঠেকেছে গলায়। ইরফানের কণ্ঠে চেপেছে অনুরোধ। বলল, করো। বাইকের গতি আরো কিছুটা কমিয়ে দিয়েছে ইরফান। ওরা রাস্তা দিয়ে যাচ্ছে। দৃশ্যটা এমন যে ওরা রাজারানী, আর দুই ধারের উঁচু উঁচু এই বিল্ডিংগুলো কুর্নিশ করছে ওদের। চুপ কেন? একটা গান, মাত্র একটা। প্রণমীর চোখের কোণে জল চিকচিক করছে। হঠাৎ শক্ত করে দুহাতে পেঁচিয়ে ধরে লোকটাকে গেয়ে উঠল, आपकी नजरों ने समझा प्यार की काबिल मुझे, दिल की ये धड़कन ठहरा जा, मिल गई मंजिल मुझे। আচমকা বাইক থামায় ইরফান। প্রণমী চমকে উঠে গান থামিয়ে বলে ওঠে, কি? ইরফান কয়েক সেকেন্ড দেখলো ওকে, পরপর শান্ত স্বরে বলল, বাড়িতে গিয়ে শুনবো, এখন কেউ না। ভিজে পুরো বাড়িতে ওরা সবার আগেই পৌঁছালো। দরজা খুলে দিল পরি। ঘরে ঢুকে প্রণমী তখন জামা পাল্টে নিতে ব্যস্ত হলো। কুর্তির পেছনে থাকা ফিতেটা খুলতে না পেরে সাহায্য চাইলো ইরফানের কাছে। ইরফান এগিয়ে গিয়ে সুন্দরভাবে খুলে দিল ফিতাটা। প্রণমী যখন নতুন একটা সুতি সালোয়ার স্যুট গায়ে জড়িয়ে বেরোলো, ইরফান ওকে দেখতে লাগলো চুপচাপ। দুহাতে ঘুরিয়ে ওকে দাঁড় করিয়ে ভীষণ নরম গলায় বলল, এবার গাও। আসলে তখন আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না। প্রণমী লজ্জা পেয়ে বলল, এখন বাদ দিন, আমার শীত করছে। ইরফান চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে। প্রণমী যেন বুঝতে পেল ওর রাগ। 2 মিনিট চুপচাপ থেকে গেয়ে উঠল, জি আমি মঞ্জুর হ্যাঁ আপকা ये फैसला। ইরফান হাত ধরে বুকে টানলো মেয়েটাকে। প্রণমী গান থামিয়ে দিতে বলল, এই লাইনটা আবার গাও। প্রণমী পুতুলের মতো মাথা দুলিয়ে গাইলো আবার। ইরফান কোলে তুলে নিল মেয়েটাকে। বিছানার কাছে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে ঘন ঘন প্রশ্বাস ফেলে বলল, আসলে মঞ্জুর, আসলে। লোকটার এই হুটহাট পাগলামিতে সব সময় নাক চোখ কুচকালেও প্রণমী এইবার ফুপিয়ে ওঠে। ইরফান বিরক্ত হয়ে বলে, থামা যাবে না, গাইতে থাকো।
প্রণমী তাই করতে লাগলো। অতি কোমল আদরে ভেসে যেতে যেতে খুব আবেগে গাইতে থাকলো। जी हमें मंजूर है आपकी फैसला कह रही हर नजर बंद पर शुक्रिया दो जहां की आज खुशी हो गई हासिल मुझे आपकी नजरों ने समझा प्यार की काबिल मुझे। গুনে গুনে 7টা দিন পেরিয়েছে সেহার বিয়ের। অবাক দৃষ্টিতে 3D সিস্টেম ক্যালেন্ডার স্ক্রিনে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে নিজের জামা কাপড় গুছিয়ে নেয় ব্যাগে। 2 মাস পেরিয়ে গেল, কোথা থেকে কি হয়ে গেল সে টেরই পেল না কিছু। হ্যাঁ, তবে শুধু টের পেয়েছে লোকটার সাথে তার পরিচিতি বেড়েছে, লোকটার পছন্দের রং সাদা জেনেছে, লোকটা তাকে কিছু উপহার দিয়েছে, সে লোকটাকে কিছু উপহার দিয়েছে। এই তো এই 2 মাসে সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা শেষ করেছে ভীষণ ব্যস্ততায়। রাজশাহীতে সে চলে এসেছিল বিয়ের 3 দিন পরে। নিজাম মাহমুদের সার্জারি হওয়ার পরে তার জ্ঞান ফেরা এবং একটা স্থিতিশীল অবস্থা নিশ্চিত করে সেহা শহর ছেড়েছিল হুট করে দেওয়া এক্সাম রুটিনের চাপে। বিয়ের 2 মাসে উজ্জ্বল প্রতি সপ্তাহে এসে দেখা করেছে রাজশাহীতে সেহার সাথে, তবে রেস্তোরাঁর বাইরে কোথাও দুজনের সাংসারিক জীবনের আলাপ পাড়ার সুযোগ হয়নি। দেয়নি দুজনকে সেই সুযোগ। শান্ত বহুবার অ্যাপার্টমেন্টে নিমন্ত্রণ করলে উজ্জ্বল যায়নি সেখানে। তার ইচ্ছে অনুষ্ঠান করে বউ তুলে নেওয়ার পরেই হোক সবকিছু স্বাভাবিকভাবে। সেহা ব্যাগ গুছাচ্ছে, কারণ আজ সে রাজশাহী ছাড়বে। অনেক কাঠখড় পুড়িয়ে 2 মাসে মাইগ্রেশন করেছে ঢাকায়। এটা বড়দের সিদ্ধান্তে হয়েছে। সামনের সপ্তাহে তাদের বিয়ের অনুষ্ঠান, অতঃপর সেহা চলে যাবে তার স্বামীর বাড়িতে। উজ্জ্বলের অবশ্য আপত্তি ছিল না সেহা একাডেমিক লাইফটা দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দিলে, তবে সেহার মামিরা কেউ মানলেন না। সবার কথা, বিয়ের পরে নাজুক সময়টাতে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব থাকে, এই দূরত্ব থেকে যায় বরাবর আজীবন। কি জানি, সেহা বোঝে না এসব। সে শুধু আগ্রহ পাচ্ছে লোকটাকে জানতে, তাই আগ্রহ পাচ্ছে লোকটার কাছে যেতে। ব্যাগেজ গুছিয়ে সেহা নিজেও তৈরি হয়ে নেয়। শান্ত যাবে না তার সাথে, বড় দাদান ব্যস্ত। ইরফান মির্জা আসুক সেহা চায় না, তাই সবাইকে জানিয়েছে একা একা সে পৌঁছাবে ঢাকাতে। সে তো আর ছোট নয়। চুলে চিরুনি বসাতে সেহার ফোন বেজে ওঠে। লোকটার সাথে তার সকালে খুব একটা কথা হয় না, হয় বিকেল আর রাতেই। আজ এত সকালে উজ্জ্বলের কল পেয়ে সেহা অবাক হয়ে কলটা রিসিভ করতে ওপাশে ব্যস্ত গলা শোনা যায়। তুমি কি উঠেছো? হ্যাঁ, আমি তো রেডি হচ্ছিলাম, কিন্তু কেন? আমতা করছে উজ্জ্বল, যেন খুব সংকোচ তার। তোমাদের অ্যাপার্টমেন্ট ইম্পসিবল, গেট বন্ধ, আমি ঢুকতেই পারছি না। তোমার ব্যাগেজগুলো কিভাবে নামাবে? হতবাক সেহা বলল, মানি, আপনি এসেছেন? হ্যাঁ। কেন? বিস্ময়ে বিভূত সেহা হা করে আছে প্রশ্নটি করে। কেন আবার? তোমাকে নিতে। আচ্ছা, কেয়ারটেকারকে কল করে বলো গেটটা খুলে দিতে, আমি নামাবো ব্যাগেজ। আঙ্কেলকে কষ্ট করতে হবে না। ঘোর কাটছে না সেহার। এই লোকটাকে নিতে এসেছে, কিন্তু এমন তো কথা হয়নি। তবে কেন এসেছে? এটাও বুঝি স্বামীর দায়িত্ব। সত্যি বলতে অপরিচিত থেকে পরিচিত তারা হয়েছে অনেকটাই, তবে সেখানে স্বামী স্ত্রী সুলভ আন্তরিকতা খুব কমই থাকে জড়তা। এই 2 মাসে যে কয়বার তারা সাক্ষাৎ করেছে, লোকটা ড্রেস থেকে শুরু করে সবকিছু গিফট করেছে সেহাকে, ওই যে স্বামীরা যেভাবে করে। তবে আজকের এইটুকু সেহার বিস্ময়ের হৃদস্পন্দন বাড়িয়ে দিল। খুব ব্যস্ত লোক এই ভোরে এসেছে তাকে নিতে। শান্তর গলার শব্দ পেয়ে সেহার ঘোর কাটল। তাড়াহুড়ো ভঙ্গিতে শান্ত সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আরে কি আশ্চর্য, ছেলেটা এমন একটা কাজ করে বসলো। গেট খুললে উজ্জ্বল ফ্ল্যাটে ঢুকলো। আজ অক্টোবরের 1 তারিখ। অক্টোবরের প্রথম ভোরের প্রথম সাদা শিউলির মতো সতেজ লোকটাকে সাদা শার্টে দেখলো সেহা। একটু অস্বস্তি হলো তার। এই লোকটাকে যে কয়েকবার দেখে নিজেকেই খুব ছোট মনে হয় সেহার। সৌন্দর্যের দিক থেকে পুরুষ মানুষের এত সুন্দর হতে নেই। উজ্জ্বল তাকিয়ে আছে নির্নিমেষ। মেয়েটাকে প্রথম যেভাবে দেখেছে, দিনকে দিন পরীক্ষার টেনশনে একেবারে স্বাস্থ্য খারাপ করে ফেলেছে। কিচ্ছুটি আগের মতো নেই। তবে যেটা বরাবরই থেকে গিয়েছে সেটা হলো মায়া আর মাসুম মাসুম ভাবটা, যেটা ওই চশমার নিচের চোখ দুটোই আছে। শান্ত জামাইকে নিয়ে কি করবে না করবে দিশা খুঁজে পাচ্ছে না। বসতে বলে উত্তেজিত গলায় বলল, এভাবে আসলে, এত ভোরে কষ্ট করে আসলে কেন? আসলে তোমাকে বলা হয়নি বাবা, অনুষ্ঠান এখনো হয়নি, সব কিছু স্বাভাবিক হয়নি তাই। উজ্জ্বলের শান্ত দৃষ্টি তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ভদ্র মেয়েটার মুখে। শ্বশুরকে বলল, সব কিছু স্বাভাবিক হয়নি, বিয়েটা তো অস্বাভাবিক নয়। অনুষ্ঠান হোক বা না হোক, আসা যাওয়া হোক বা না হোক, বউ তো আমার। চমকে উঠে চোখ তুলে সেহা। বউ সম্বোধনটা তার লজ্জা বাড়িয়ে দিয়েছে। উজ্জ্বলের ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা।
চোখ নামিয়ে উঠে দাঁড়িয়ে শ্বশুরের হাত থেকে চায়ের কাপ নিয়ে কাপটা রাখে, তারপর শান্তকে আগে বসতে বলে নিজেও বসে। নিজাম কাকার কি অবস্থা? জি ভালো। গত পরশু কথা হয়েছে আমার, সাবধানে রেখো। আর স্নেহা টাকা পৌঁছে আগেই দাদুকে দেখা দিবি, ঠিক আছে? সেহা চুপচাপ মাথা নাড়ায়। উজ্জ্বল ঘড়িতে সময় দেখে উঠল, সকাল 8:30টার মেট্রো রেল ধরতে হবে। সেহাকে তাড়া দিয়ে শান্ত থেকে বিদায় নিয়ে ওর ব্যাগেজ নিয়ে নামলো নিচে। সংকোচ গুটিয়ে গিয়ে সেহা লোকটার পিছু পিছু নামলো। মেট্রো স্টেশনে ভিড়ের মাঝে হাঁটছে দুজন টিকিটটা নিয়ে। উজ্জ্বল হালকা গলায় বলে যাচ্ছে, গাড়ি নিয়ে আসার ইচ্ছে ছিল, তবে ড্রাইভার ছুটিতে। নিজে ড্রাইভ করবে সেই শক্তি গাড়ি নেই। গত 3 রাত জেগে একটা কেস স্টাডি করে যাচ্ছে। তবে আসতে গেলেন নি বা কেন? দাদু জোর করেছে? আমি তো ছোট নই। নিশ্চুপ হাসে উজ্জ্বল, পরপর বলে, তুমি ছোট নও, তুমি আমার স্ত্রী, এবং দেশের পরিস্থিতি ঠিক নেই। আই ক্যান টেক এনি রিস্ক। সেহা মোহিত হয় লোকটার কথাতে। কথাগুলো সাবলীল, তবে সেহা ভীষণ শিহরিত হয়। একটা অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ফেলে চারিদিক থেকে। উজ্জ্বলের পিছু পিছু ট্রেনে উঠে সেহা বসলো। উজ্জ্বলকে বসিয়ে রেখে বাইরে এসে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে সেহার সামনে এক এক করে সব সাজিয়ে রাখে, এমনকি টিস্যু পেপারটাও। সেহা চুপচাপ দেখতে থাকে মানুষটাকে। মানুষটার চোয়ালে গম্ভীরতা। এত ভারী কি এক সুদর্শন লোক। সেহা শুনেছে বয়স্ক লোক বিয়ে করলে একজন দারুণ অভিভাবক পাওয়া যায়, তবে তার কাছে থেকে যত্ন পাওয়া গেলেও রোমান্টিকতা খুব একটা আশা করা যায় না। তবে এখন সেহার মনে একটা কথা ঘুরছে, রোমান্টিকতা থেকে পুরুষের যত্নমাখা এই গম্ভীরতাটুকু বেশ উপভোগ্য, বেশ আকর্ষণীয়। ট্রেন চলতে শুরু করলেই দুজন ছেলে এসে সেহার পাশে বসতে যায়। উজ্জ্বল তড়িৎ উঠে মাঝখানটাতে বসে সেহাকে আড়াল করে রাখে। সেহা চুপচাপ হাসে, দৃষ্টি ঘুরিয়ে সম্মুখের জানালা থেকে শরতের ফকফকা আকাশ দেখে। টেবিলে শুধুমাত্র ইরফান ছিল, সে নাস্তা করছে। ঋতু আর আলো রান্নাঘরে। প্রণমী রান্নাঘরের সম্মুখে একটা লোয়ার ক্যাবিনেটের উপর বসে আছে চুপচাপ। সামিন এসে বসলো ডাইনিংয়ে, তার শান্ত দৃষ্টি ইরফানকে দেখছে। আজ এখানে একটা ছোটখাটো ঝামেলা বাঁধবে আলো জানে, তাই সে সরছে না চাচা ভাইপোর মাঝখান থেকে। প্রণমীকে বলল, ওপরে গিয়ে বিশ্রাম করো, ইসির শরীর ভালো নেই, ওর সাথে গিয়ে গল্প করো। একটু পরে যাই বড় মা। কেন? কয়েক সেকেন্ড চুপ থেকে মিনমিনে স্বরে প্রণমী বলল। উনি অফিসে চলে গেলে যাব। আলো দেখতে থাকে মেয়েটাকে। দিন দিন বড্ড মায়া হয়ে ধরা দিচ্ছে মেয়েটা এই সংসারে, তাদের ছেলে জীবনে। বহুলাংশে না হলেও ইরফান অনেকটাই গৃহস্থী গোছালো আর শান্ত হয়েছে মেয়েটার আগমনে। খাওয়া শেষ করতে ইরফান বড় বাবার মুখের দিকে তাকায়। সে জানে না সে কি করেছে, তাই ভ্রু উঁচায়। সামিন বলল, এসব কি শুনছি? কি শুনছো? তোমার নামে সবসময় কমপ্লেইন আসছে কর্মচারীদের থেকে, তোমার আচরণ ঠিক নয়। আর কত ইরফান, অফিসটা এখন থেকে পুরোপুরি তোমাকে সামলাতে হবে। তুমি যদি কর্মচারীদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না গড়তে পারো, তোমার বাবা কিন্তু অনেক দক্ষ ব্যবসায়ী ছিলেন, প্লিজ তার মতন হও, কর্মচারীদের সাথে ফ্রি হও। এতটা কঠোর। পানি খেলো ইরফান, বলল, সে কি বড় বাবা, আমি কঠোর? আমি তো গতকাল একজন চাকরি বাঁচাতে হেল্প করলাম। কি করে? কি করে আবার? মুখের গালি নিয়ন্ত্রণ করে। গাছাড়া ভঙ্গিতে বলল ইরফান। সামিন থমথমে মুখে বসে আছে। প্রণমী আর আলো হেসে ফেলে, তবে শব্দ না করে। ঋতু এসে ছেলের বউকে বলে, এত হাসি পাচ্ছে, তোমাকে আনা হয়েছে ওকে শোধরাতে, উল্টো তুমি ওর মতো হইও না। প্রণমী মুখ চেপে ধরে। সামিন ছেলেকে কিছু বলতে যাবে, ইরফান ব্লেজারে হাত নিয়ে উঠে দাঁড়ায়, বলে, কঠোর নই, মাসে মাসে 1.5-2 লাখ টাকা চুরি হয়, তাই একটু রাগারাগি করি সবাইকে, একটু বকে। তুমি আরাম করো। রাগ নামিয়ে চুপচাপ বসে থাকে সামিন। ইরফান টিফিন বক্স নিয়ে বেরিয়ে যায়। আজ সেহা আসবে, উজ্জ্বল দুপুরে খাবে। রান্নাঘরে প্রচুর কাজ। সামিন অফিসের থেকে মনোযোগ সরিয়ে মনোযোগ দেয় বাজারের লিস্টে। আগে সব গৃহস্থালির ব্যাপার স্যাপারে আগ্রহ পেত না সামিন। আশ্চর্যের বিষয় এখন পাচ্ছে। এখন তার বাজারের লিস্ট করতে ভালো লাগে। ছেলে মেয়েদের জন্য চিন্তা বাদ দিয়ে ওদের বাচ্চা কাচ্চা কেমন দেখতে হবে সেসব ভাবতে ভালো লাগে। আজ 1.5 মাস পরেই, হ্যাঁ ঠিক 1.5 মাস পরে মুখোমুখি হলো ওরা। শেষ দেখা হয়েছিল হসপিটাল, নিজাম মাহমুদের অসুস্থতায়, পারিবারিকভাবে দেখা। এরপর 2 মাসের দালান ভাড়া প্রেরণা তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাঠিয়েছে। বহুবার ওই ভদ্রমহিলা তার আচরণে বুঝিয়েছে সে কতটা নির্বোধ। বহুবার রাগিয়ে দিয়েছে ইহান তাজওয়ার মির্জাকে। লুকিয়ে পালিয়ে কোনো সত্যি থেকে বাঁচা যায়? লুকিয়ে পালিয়ে কারো প্রেমের আমন্ত্রণ থেকে বাঁচা যায়? নিজেকে বাঁচানো যায়? নির্বোধ ভদ্রমহিলা বুঝতে চান না, সেজন্য মানসিক দৃঢ়তা থাকলেই যথেষ্ট। তাই যদি নাই থাকে তবে এত লুকোচুরি কেন? মনকে স্বাধীনতা না দিয়ে মনের গলা চেপে ধরলেই সব হয়ে যাবে। আজ অক্টোবরের 1 তারিখ। হ্যাঁ,
আপন সকাল সকাল কোথা থেকে জানি এক ঝুড়ি শিউলি এনে ক্লাবে রেখেছে, শুভ্র পাপড়ি আর গাঢ় কমলা বোটা। কাকতালীয়ভাবে ভদ্রমহিলা আজকে অক্টোবরের প্রথম শিউলি হয়েছে। ধবধবে সাদা শাড়ি আর গাঢ় কমলা রঙের ব্লাউজ, এবং তাকে শিউলি ফুলের মতোই মোহনীয় লাগছে, সতেজ লাগছে। ইহান গেটে ঢুকতে গিয়েও ঢুকলো না, মনে হলো তার পা দুটো কেউ আটকে রেখেছে, অদৃশ্য কেউ। ও বলছে, দেখতে থাক মন ভরে, এইটুকু দেখলে খুব বড়সড় অপরাধ তুই করবি না। প্রেরণার মুখে সতেজতা ততক্ষণ বজায় ছিল যতক্ষণ সে ইহানকে দেখেনি। লোকটাকে দেখেই থমকালো তার পা, অদ্ভুত ঝাঁকুনি দিল ফিনফিনে শরীরটা। জানতো এভাবে পারা যাবে না, এড়িয়ে থাকতে। এটা কি সম্ভব? বুক ভরে শ্বাস নিয়ে নেয় প্রেরণা। সেদিন হঠকারী হয়ে লোকটাকে ব্লক করেছে সে। প্রেরণা নিজেও জানে ইহান তাজওয়ার মির্জা বুদ্ধিমান মানুষ। এই বাচ্চা মানে পড়ে নেবে, এবং হয়তো খুব বেশি ভেবে নেবে যে প্রেরণা নিজের মন নিয়ে দৃঢ় নয়। এখন কি করবে সে? লোকটা ইনুর দাদান, প্রণর ভাসুর। প্রেরণার নিজের কাছেই তার জায়গাটা খুব সম্মানের। কেন পারে না প্রেরণা রেগে যেতে? ইহানের কঠিন চোয়াল দেখে আরো আড়ষ্ট হয় প্রেরণা। এগিয়ে গিয়ে সালাম দেয়। ইহান চুপচাপ সালামে জবাব দিয়ে চলে যায়। ভদ্রমহিলার কাঁপুনি তার নজর এড়ায়নি। যেতে যেতে দুর্বোধ্য হাসে ইহান। ঠোঁটে ঈষৎ হাসির রেখা অস্ফুটে বলল, নির্বোধ নীলিমা। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠায়। এটা কি হলো? লোকটা তাকে দেখলে আটকে রাখার ফন্দি খুঁজে বেড়াতো, আজ এভাবে ইগনোর করলো। খুব বেশি মানে লেগেছে নাকি ব্লক করাতে? হঠাৎ কেন জানি খুব হাসি পেল প্রেরণার। ইহানকে তার এই মুহূর্তে একটা 18-র ইগোয়ালা তরুণ ছেলেটি মনে হচ্ছে। হাসতে হাসতে প্রেরণা এসব ভাবে, আবার ভাবতে ভাবতে মুখটা ফ্যাকাশে হয়। লীলা বালি ভর যুবতী সৈগ কি দিয়া সাজাই তোরে। প্রণমী ইরফান এসেছে, হয়তো তোমাকে খুঁজছে, ঘরে যাও। শাশুড়ির ডাকে উঠে দাঁড়ায় প্রণমী। এইমাত্র ইসির ঘরে আড্ডা দিচ্ছিল গানে গানে ইসি আর শেহার সাথে। এর মাঝে আসতে হলো লোকটাকে। আর আসলেও খুঁজতে হবে কেন এত? প্রণমী তো কোনো কাজ করেই না। লোকটা বাড়িতে থাকলে সব সময় দরজা বন্ধ করে প্রণমীকে সামনে বসিয়ে রেখে চোখ দুটোকে উট পাখির ডিমের সাইজের মতো বানিয়ে দেখে কি আনন্দ পায় কে জানে। এত সুখ বিরক্তিটাকে প্রণমী লুকায় না। হাফ ছাড়তে ইসি কপাল কুঁচকে বলল, এমন ভাব করছো ইরফান খুব চালাই তোমাকে, সে আমরা বুঝি। বুঝেছো? বুঝেই থাকো। কপট রাগ দেখিয়ে প্রণমী চলে যায়। সেহার ফোন বেজে উঠতে সেহা উজ্জ্বলের সাথে কথা বলতে বলতে একপাশে চলে যায়। 4 দিন পরে তাদের বিয়ের অনুষ্ঠান। ইসি ওকে ওর মতো ছেড়ে দিয়ে ইকরি মিকরিকে নিয়ে ঘর থেকে বের হয়। ইকরি মিকরি মিঠির দুটো ছানা, বয়স 2.5 মাস, ভারী গলুমলু হয়েছে। এই দুটোকে শুদ্ধকে দিয়ে দেওয়া প্রমিস করেছিল ইসি। যখন জন্মেছিল তখন দিতে চাইলেও প্রেরণা নেয়নি। বলেছে, একটু বড় করে দাও, আসলে খুব ছোট তো, আমি সারাদিন বাড়িতে থাকি না, শুধু টেক কেয়ার করতে যদি ক্ষতি করে দেয় ছোট বাচ্চার। ইসিও তাই দেয়নি। তবে ওরা এখন যথেষ্ট বড় হয়েছে। শুনেছে শুদ্ধ 7 দিন ধরে ঘ্যান ঘ্যান করছে ইকরি মিকরির জন্যে। দোতলার লিভিং রুমে বাড়ির প্রত্যেকে ছিল। এখন অলস বিকাল। ইহান ভাত ঘুম দিয়ে ফ্রেশ হয়ে কোথাও যাবে বলে বেরোচ্ছিল। ঠিক তখনই আলো ডেকে উঠল ব্যগ্র কণ্ঠে, বেরোচ্ছিস? আচ্ছা, কার্ড দুটো নিয়ে যা। কিসের কাট? সেহার অনুষ্ঠানের। একটা খন্দকার আঙ্কেলকে দিবি, আর একটা প্রেরণাদের। আর মিষ্টি নিয়ে যাস। ইহান বলল, ইনুর বাড়িতে যাব। হ্যাঁ, অসুবিধা কি, বাড়িতে গিয়েই তো কার্ডটা দিবি। ঋতুর মন খচখচ করে উঠল শুনে। বলল, ওর যেতে হবে কেন? ইরফান গিয়ে দিয়ে আসবে, শ্বশুর বাড়ি ওর। আলো বিরক্ত হলো। কি আশ্চর্যের কথা, আজই তো দিতে হবে। ইহান গেলে অসুবিধা কি? ইহান এক মায়ের মুখ দেখছে, এক পলক দেখছে বড় মায়ের মুখ। এর মাঝে ইসি এলো। প্রেগন্যান্সির 5 মাস চলছে। পেটটা অস্বাভাবিক রকমের বড়, কারণ ভেতরে যে একজন নেই আছে দুজন। মুইনফরা জিদ্দি গুণ খুশি। বাবা, চাচার, ভাইদের সামনে পেট নিয়ে খুব একটা আসে না ইসি। বড় একটা সুতির ওড়নায় ঢেকে ইকরিমিকরিকে নিয়ে এগিয়ে এসে ইহানকে বলল, ও বাড়ি গেলে ইকরিমিকরিকে নিয়ে যাও দাদান। শুদ্ধ জেদ করেছে নাকি ওর মায়ের সাথে? বলে ইসি আর চোখে ঋতুকে দেখে নিল। মেজমা মনে মনে তাকে চিবিয়ে খাবে ইহান কেমন সুযোগ করে দেওয়ার জন্য তা তো নিশ্চিত। আকস্মিক কপালের রেখা বিলীন হয়ে যায় ইহানের। শুদ্ধ, হ্যাঁ, ছেলেটাকে বহুদিন দেখে না সে। শেষ দেখেছিল 15 দিন আগে। একটা কাজে ওদের স্কুলের আশেপাশে গিয়েছিল, তখন এক ঝলক দেখেছিল। ইহান আর কিছু শুনলো না, বুঝলো না। ইকরিমিকরিকে রাখা বাকেটটা ওদের, প্রেসক্রিপশন ওদের, ডায়েট বুক এবং অনুষ্ঠানের কার্ড দুটো নিয়ে বেরিয়ে যায় সে। প্রেরণা দরজা থেকে নড়ে না। এটা খুবই বিরক্তিকর ব্যাপার। ইহান হাফ ছেড়ে বলেই বসে, বেকারণ ওই যে দরজা থেকে তাড়াতে পারবেন। আই হ্যাড টু কাম ইনসাইড। আজ বহুদিন পরে ওই লোকের
ঠান্ডা তবে হাসকি স্বর শুনল প্রেরণা। হুঁশ খুইয়ে দাঁড়িয়েছিল প্রেরণা, চুপচাপ সরে গেল একপাশে। বাড়িতে ইনু, প্রীতম, মিস জেনি কেউই নেই। এই লোকটার টাইমিং খারাপ নাকি তার কপাল? ইহান ঘরে ঢুকতেই শুদ্ধ এলো ছুটে। মাম্মার ফোনে গেমস খেলছিল সে। আচমকা ইহান আঙ্কেলকে আর হাতে ইকড়িমিকড়িকে দেখে অতি আনন্দে চিৎকার দিয়ে উঠল বাচ্চা ছেলেটা। প্রেরণার কানে বাজতে থাকলো ছেলের উল্লাস। ইহান শুদ্ধকে কোলে নিয়ে গুছিয়ে বসলো সোফাতে। প্রেরণাকে গম্ভীর কণ্ঠে বলল, ইনভিটেশন কার্ড নিয়ে এলাম আর মিষ্টি। আগামী 6 তারিখে যাবেন। প্রেরণা ওসব কিছুই শুনছিলই না, শুধু চেয়ে চেয়ে দেখছে প্রাণবন্ত শুদ্ধকে। লোকটার আগমনে খিটেপনা নাই হয়ে গিয়েছে। এতক্ষণ ভারী জ্বালিয়েছে প্রেরণাকে। রাফিদের তো জেল হয়েছে শুনেছি। এই অ্যাপার্টমেন্ট ছাড়তে চাইছেন, কাস্টমার পাচ্ছেন না। আমার কাছে কাস্টমার আছে, আমার নববিবাহিত বন্ধু ও তার স্ত্রী। ওরা এই এরিয়ায় অ্যাপার্টমেন্ট খুঁজছে। আপনার ওদের নাম্বার লাগলে ইনুকে বলেন আমাকে কল দিতে। প্রেরণা তখন কোনো জবাব দেয় না। প্রেরণার অন্যমনস্কতা ভাঙে ইহানের ডাকে। আই থিঙ্ক আই শুড গো অ্যান্ড প্লিজ ডোন্ট ফিল হেজিটেট। আমার সোসাইটির লোক, সামনাসামনি ব্লক করা যাবে না। দারুণ লজ্জা পেয়ে চোখ নামালো প্রেরণা। মুখটা ফ্যাকাশে করে বলল, চা খাবেন? শুদ্ধ উঠে ইহান আঙ্কেলের হাত টেনে ধরল, বলল, মাম্মা টেস্টি বানিয়েছে আঙ্কেল, তুমি খাবে? হাসলো সামান্য ইহান। শুদ্ধর গাল টেনে দিয়ে বলল, যে বানিয়েছে সে না দিলে তো খাওয়া যাবে না। সংকোচে এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা কাপাসরে বলল, আপনি বসুন, আনছি, প্লিজ সিট। ইহান কি মনে করে বসে পড়ল। তার লোভী মন চাইছে না এখান থেকে উঠতে, একটুও চাইছে না। বসে পায়ের উপর পা তুলে পা নাচাচ্ছে। শুদ্ধ ও সরু চোখে ইহানকে দেখে বলল, এভাবে পা নাচিও না আঙ্কেল, এটা ব্যাড ম্যানার্স, মাম্মা বকবে। ইহান হেসে পা নামিয়ে নেয়, দুষ্টুমি করে বলে, তাই নাকি? তাহলে তো নামতেই হয়। আমার একটু ইচ্ছা নেই তোমার মাম্মার বকা খাওয়ার। প্রেরণা রান্নাঘরে ঢুকেছে। ইকরিমিকরিকে সুন্দর মতন আরাম করতে দিয়ে শুদ্ধ ইহান আঙ্কেলের ঠিক পাশেই বসে মাম্মার ফোনটা হাতে নিল। একটা গেমস সে অসম্পূর্ণ রেখেছিল, ওটা খেলবে। ফোনটা গরম হয়ে প্রায় অকেজো হয়েছে। স্ক্রিনে আঙ্গুল চালালে কাজ করছে দেরিতে। অধৈর্য শুদ্ধ দ্রুত আঙ্গুল চালায় এলোপাথারি। ওর এলোপাথারি ছোঁয়ায় হঠাৎ ফটো গ্যালারি সামনে আসে, আর সেখানে একটা ছবি। ইহান এতক্ষণ মনোযোগ দিয়ে শুদ্ধর কাজ কারবার দেখছিল। আচমকায় তার দৃষ্টি একেবারে স্থির হয়ে যায় ফোনের স্ক্রিনে, এবং আচমকায় শুদ্ধর হাত থেকে থাবা মেরে নিল ফোনটা। শুদ্ধ কেঁপে উঠল। ইহান চোখ বড় বড় করে ছবিটা কিছুক্ষণ দেখলো, শ্বাস ফেললো বড় বড়। অতঃপর শুদ্ধর দিকে তাকিয়ে অস্ফুটে বলে, এই লোকটাকে চেনো তুমি? শুদ্ধ উপর নিচে মাথা ঝাঁকায়। হাঁসফাঁস করে উঠে ইহান। ঢোক গিলে নিয়ে বলে, কে? বাবা। রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়েছিল যদিও প্রেরণার মনোযোগ ছিল এদিকটাতে। ইহান আর শুদ্ধর কথোপকথনে হঠাৎ যখন তার মস্তিষ্ক ধাক্কা খেলো, হাতের পেস্ট্রি সহ বাটিটা কিচেন ক্যাবিনেটে রেখে দ্রুত পায়ে হেঁটে এসে চোখ বড় বড় করে দেখতে লাগলো ইহানকে, দেখতে লাগলো ইহানের হাতের ফোনটা। ইহান বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে। প্রেরণা সংকোচের সহিত এগিয়ে এসে নিজের ফোনটা নিয়ে নেয়। নিস্তব্ধতা কাটছেই না, নীরবতা খুব ভারী ঠেকছে দুজনার মাঝে। ইহান আচমকায় বড় বড় শ্বাস ফেলে শুদ্ধর মুখের দিকে তাকায়। তার মাথা কাজ করছে না। কম্পমান এক হাতে শুদ্ধকে টেনে মুখোমুখি দাঁড় করিয়ে চোখে চোখ রেখে দরাজ গলায় বলল, তোমার পাপার নাম কি? মোহাম্মদ শওকত ওয়াসিদ শরীফ। ঠোঁট নেড়ে আধো আধো স্বরে শুদ্ধ জবাব দিতে ইহান তার হতবাক দৃষ্টি ফেলে প্রেরণার মুখ বিবরে। প্রেরণা প্রশ্নবোধক দৃষ্টিতে দেখছে আচমকা অদ্ভুত আচরণ করে ওঠা লোকটাকে। বুকের মাঝে কেউ হাতুড়ি পেটা করছে। ইহান হঠাৎ টের পেতে শুদ্ধকে মিশিয়ে নেয় নিজের সাথে। হৃদস্পন্দন যেন থমকে গিয়েছে ওর। পোড় খাওয়া শরীরটা কাঁপছে মৃদু। প্রেরণা অস্ফুটে বলল, কি হচ্ছে? ইহান ওর কথার জবাব না দিয়ে শুদ্ধকে দেখতে থাকে বিস্মিত আর আবেশিত দৃষ্টিতে। ছয় শুদ্ধর গাল ছুঁয়ে দেয় শুদ্ধর চোখের পাতা, শুদ্ধর খাড়া নাক। আরে আরে কি আশ্চর্য, এত মিল! হ্যাঁ তাই তো, ওয়াসিদ স্যার ছোট হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, যেন ছোট ওয়াসিদ স্যার। ইহান, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? প্রেরণার উৎকণ্ঠায় জর্জরিত প্রশ্নে জবাব না দিয়ে ইহান শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিয়ে পাগলের মতো চুমু খায় শুদ্ধর দুই গালে। শক্ত দুটো হাত কাঁপছে। ওই হাতে শুদ্ধর গাল চেপে ধরে কপালে কপাল ঠেকিয়ে কাঁপা গলায় বলে, তুমি জুনিয়র ওয়াসিদ শরীফ? শুদ্ধ ইহান আঙ্কেলকে ঠিক বুঝতে পারছে না। ওর বিস্মিত চোখ জোড়া মাকে দেখে। প্রেরণা এগিয়ে যেতে ইহান চোখ তুলে তাকায়। হঠাৎ করে পাল্টে গিয়েছে ইহানের চোখের রং। এর কারণ জানে না প্রেরণা। ইহান ঢোক গেলে নিজেকে সংযত করে বলে ওঠে, ইন 2044 তিব্বত-কান্দি মিশনে আমি ছিলাম ওয়াসিদ স্যারের সাথে। হঠাৎ করে কেমন মুখটা বোকা বোকা হয়ে যায় প্রেরণার। ইহান দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়, নিজের ছটফটানি দমিয়ে রেখে বিস্ফোরিত চোখে প্রেরণার পা থেকে মাথা দেখে। হঠাৎ তার কানে বাজে একজন লোকের কণ্ঠস্বর। সে বলছে, জানো তাজওয়ার,
আমি এই মিশনটা শেষ করে অবসরে যাব। কেন স্যার, 37-এ আপনার দেশের সেবা শেষ? হেসেছিল সে, বলেছিল, ডোন্ট টেক দিস সিরিয়াসলি। আসলে মনটা বারবার ছোট হয়ে যায়, বুঝলে? তোমার ম্যাম খুব স্ট্রাগল করেছে জীবনে। এক দেখায় ভালো লাগা, ভালোবাসাতে তাকে নিজের করেছি, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় তার সঠিক মর্যাদা আমি দিতে পারি না। এই এত দূরে থাকি, বছরে কটা দিন পায়, তার স্ট্রাগল আর শেষ হয় না। ছোটবেলা থেকেই করছে, এখনও করছে, আর ভবিষ্যতেও করতে হবে হয়তো। আসলে নিজের খেয়াল খুশিতে অমন একটা অসহায় মেয়েকে জীবনে জড়ানোটাই ভুল হয়েছে। তার অসহায়ত্ব আর কমাতে পারিনি আমি। ইটস ওকে স্যার, আমি নিশ্চিত ম্যাম আপনাকে নিয়ে গল্প করে আপনি কোনো গ্লানি রাখেন না। আর এই মিশন শেষে আপনার উচিত হবে ম্যামকে বছরখানেক সময় দেওয়া। বেশ লম্বা সময় ধরে ভুগিয়েছেন, এবার ম্যামের আসলেই খুব ধৈর্য। দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। ইহান সেই দৃষ্টি নামায় মেঝেতে, কানের কাছে আবারও কেউ হৈ হৈ করে বলে উঠল, তোমার ম্যামের নাম নীলিমা। এই নামটা আমি দিয়েছি এবং এটাই নাম তার। কি বললেন? প্রেরণা প্রশ্নটি করে উঠে নির্লিপ্ত ভঙ্গিতে। ইহান লম্বা শ্বাস ফেলে চুপচাপ বসে শুদ্ধকে কোলে টেনে নেয়। আবারও দুই গালে চুমু খেয়ে ক্ষীণ আওয়াজে বলতে থাকে, তুমি অসিত শরীফের অংশ? আরে বাচ্চাটা, আর বাচ্চাটা? কথা জড়িয়ে যাচ্ছে ইহানের। প্রেরণা এমনিতে খুবই শক্ত গোছের মেয়ে। হুটহাট ওয়াসিতের কথা মনে পড়লে সে ভাঙে না, তবে আজ ব্যতিক্রম। সম্পূর্ণ একটা কাকতালীয় ঘটনার শিকার তারা দুজন। অবাক বিস্ময়ে সামনের মানুষটাকে দেখে কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, কোন ক্যান্টনমেন্ট? কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম, ক্যাপ্টেন মোহাম্মদ তাজর মির্জা। এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা, আর ইহান নিমেষহীন ভঙ্গিতে দেখছে ভদ্রমহিলাকে। ইহান শুধু দেখছে, সে হাসতে পারছে না নিজের দুর্ভাগ্যের উপর। এভাবে হোঁচট খাওয়ার কথা ছিল তার, এইভাবে এতটা নির্মমভাবে। দুহাতে মুখ ঢেকে প্রেরণা আবার হাত দুটো সরায় দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। ইহান শক্ত হাতে শুদ্ধকে জড়িয়ে রেখে প্রেরণাকে বলে ওঠে, রাষ্ট্রীয় সম্মান নিতে আসেনি কেন? তাহলে অন্তত ছবি থাকতো, আমি চিনতাম। চোখ বেয়ে ফোটায় ফোটায় পানি ঝরছে প্রেরণার। বলল, আমার চাচা শ্বশুরের আর চাচা তো দেবররা গিয়েছিল, শুধু 13 দিনের বাচ্চা ছেলে ছিল। আমি অবচেতন ছিলাম দিনের পর দিন। ইহানের দৃষ্টি যেন নামতেই চায় না সমুদ্র নীলার ভেজা দু চোখ থেকে। এই সেই তার স্যারের একান্ত নীলিমা। ওয়াসিস স্যার কি ভীষণ জেলাস ছিলেন তার স্ত্রীর ব্যাপারে। জনসম্মুখে নামটা অবধি উচ্চারণ করতেন না, বলতেন, আমার বউয়ের নামটাই জীবনী শক্তিতে ভরপুর, জানো? ওর নামটা বারবার যখন আমি উচ্চারণ করি, নিজে ভীষণ প্রেরণা খুঁজে পাই লাইফে। জুনিয়র রাইটানে ভীষণ দুষ্টামি করত মেজর ওয়াসিদ শরীফের পিঠে পিছে। আজ ইহান টের পাচ্ছে ওয়াসিদ শরীফ তার স্ত্রীকে নিয়ে কেন এত জেলাস থাকতেন। মাথা কাজ করছে না ইহানের, এক হাতে চুল টানছে, বারবার ঢোক গিলছে। হাঁপাতে হাঁপাতে প্রেরণা বলে উঠল, ওই শেষ 3 দিন আমার সাথে যে যোগাযোগ বন্ধ করেছিল লোকটা, ওই 3 দিন আপনি ছিলেন সাথে, তাই না? উপর নিচ মাথা ঝাঁকায় ইহান, বলে ওঠে, সবসময় আমরা ওই মিশনের ট্রিটমেন্টে ছিলাম। এইবার ডুকরে কেঁদে ওঠে প্রেরণা, চেঁচিয়ে ওঠে, উনি কি ওনার ছেলেকে দেখতে চেয়েছিলেন? ওনাকে না আমি ঠিক নামটাও ঠিক করে জানি না ওনার। উনি কি খুব দেখার ইচ্ছা পোষণ করেছিলেন? আচ্ছা, ওনার কোথায় কোথায় লেগেছিল? শুনেছি একটা হাত নাকি ছিল না। বলতে বলতে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে হাউমাউ করে কেঁদে ওঠে প্রেরণা। ইহানের চোখ দুটো ঝাপসা হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। দুহাতে মুখ চেপে ধরে শ্বাস নিয়ে বলে ওঠে, উনি আপনার কথা বেশি বলছিলেন ছেলের জন্য বাঁচতে, ওর মাঝে সে আছে। থামছে না প্রেরণা, চেঁচাচ্ছে, ওই লোকটা বেশি হিরোইজম দেখাতে গিয়েছিলেন, তাই না? স্বার্থপরের মতো আমাদের কথা ভাবেনি, তাই বলুন। শান্ত হতে পারছে না প্রেরণা। ইহান বুকের সাথে চেপেই ধরে থাকে শুদ্ধকে। শুদ্ধ ভয় পাচ্ছে দেখে ওকে ফোনটা দিয়ে প্রীতমদের রুমে পাঠিয়ে দিয়ে চুপচাপ এসে মেঝেতেই বসে ঠিক প্রেরণার পাশে। হাত বাড়িয়ে পারছে না প্রেরণা চোখের পানি মুছতে, হাতটা আটকে দিচ্ছে কারো বলিষ্ঠ কণ্ঠস্বর, তাজওয়ার, এই মিশন শেষ করে তোমার ম্যামকে নিয়ে আমি ট্যুরে যাব মালদ্বীপে। আমার ছেলেটার পৃথিবীতে আসার অপেক্ষায় আছি। ইহান অসহায়ের মতো তাকিয়ে থাকে। চোখের সামনে সেই অন্ধকার 3 দিন ভেসে ওঠে, ঝাপসা থেকে গাঢ় হয়। ততটাই যন্ত্রণাদায়ক হয় সেই দৃশ্য। 2044 22 এপ্রিল তারিখটাকে মার্ক করে ইহান বেরিয়ে যায় টেন্ট থেকে। যুদ্ধবিরতির 24 ঘন্টায় শুধুমাত্র ঘন্টা 3 ঘুমিয়ে শরীরটাকে সান্ত্বনা দিয়েছে শুধুমাত্র। আজকের রাতটা জ্যোৎস্না। এই এত উৎকণ্ঠার মাঝেও বাইরে জ্যোৎস্না স্নান করছে এক ঝাঁক সৈন্যদল। বাংলাদেশ ও নেপাল সেনাবাহিনী থেকে ওরা পরিকল্পনা করছে পরবর্তী অ্যাটাকের। ওপাশ থেকে প্রস্তুত চীনা সৈনিক, যারা তিব্বতের দখলদারিত্ব পেতে মরিয়া।
ইহান কিছুক্ষণ বাইরে পায়চারি করে আড্ডায় অংশ না নিয়ে ঢুকলো। টেন্টে ঢুকে স্যালুট ঠুকলো। ঘুরে দাঁড়ালো মেজর শওকাত ওয়াসিদ শরীফ, শক্ত দৃঢ় চোয়ালের এক আভিজাত্যশীল পুরুষের অহংকার যার নাকের ডগায়। স্মিত হেসে জবাব দেয়, তাজোয়ার, যুদ্ধক্ষেত্রে আমরা সবাই সৈনিক। অস্ত্র আমি আর তুমি দুজনে তুলি সমানভাবে, কেউ বেশি কেউ কম নয়। ইহান হালকা হেসে ভেতরে ঢুকলো, বলল, স্যার ম্যামের সাথে যোগাযোগ করতে হবে। নেটওয়ার্ক কানেকশন পুরোটা অফ করে রাখা। আপনি কাট দিন, আমি টিম পাঠাই নেপালে। আজ রাত তো আমি থাকবো ফিল্ডে। ওর কথা গায়ে মাখলো না ওয়াসিদ শরীফ, উল্টো বলল, ইউ ক্যান অ্যাড্রেস হার ভাবি। নো স্যার, ম্যাম ইজ মাই কমফোর্ট জোন। ইহান জবাব দিল, ক্যাপ্টেন তোষার সাথে সম্পর্কটা কি জাস্ট এমনই নাকি প্ল্যান আছে? লাজুক হেসে ইহান বলল, এই মিশন শেষ করে আংটি পরে রাখবো স্যার। বাইরে গুঞ্জন। ওয়াসিদ দৃষ্টি ফিরিয়ে বলল, যুদ্ধবিরতি পেয়ে সবাই আমোদ করছে নাকি? স্যার করুক। একজন সোলজারের কাছে অস্ত্র থাকার মতো জরুরি একটি ব্যাপার হচ্ছে ফুরফুরে মন থাকা। বার্নার্ডসের আর্মস অ্যান্ড দ্য ম্যানে ক্যাপ্টেন ব্লান্টসলির মতো এটা আমার হাইপোথেসিস। যাও, আনন্দ করো যেটুকু সময় পাচ্ছ। নো স্যার, ইটস ওকে। টানটান হয়ে জবাব দেয় ইহান। শওকাত হেসে বলল, আমিও তোমার মতো ছিলাম, খুব প্রফেশনাল। ইভেন এতটাই প্রফেশনাল ছিলাম যে সিনিয়রদের ভদকা সার্ভ করাটাও দেশসেবার অন্তর্ভুক্ত মনে করতাম। পরে শুধরেছি। শোনো, যুদ্ধক্ষেত্রে তোমাকে সিনিয়র নয়, ভাবতে হবে তোমার কর্তব্য নিয়ে, যার জন্য তুমি অস্ত্র তুলেছ। যাও এখন। ডিফেন্সে অহেতুক বাধ্যতার স্বভাব থেকে যতক্ষণ না পর্যন্ত বেরোবে ততদিন কিচ্ছু হবে না। আজ গ্রেনেড নিয়ে রেডি থাকবো, তবে মনে হয় না ওরা আক্রমণ করবে। আমেরিকার সাথে গোলটেবিল বৈঠকে বসেছে জাতিসংঘ। এই সময়টিতে চীন কোনো বোকামি করবে বলে মনে হয় না। প্রেরণা মাথা তুলে তাকায়, কান্না থামিয়ে ইহানকে দেখতে থাকে। ইহান একটু থেমে যেতে প্রেরণা বলে ওঠে, উনি কেন গ্রেনেডে হাত দিয়েছিলেন? এটা তো ওনার কাজ ছিল না, কেন হাত দিয়েছিলেন? আর সবাইকে বাঁচাতে খবরে তো সেসব কথাই ফলো হয়েছিল। আমি শুনতে চাই, বিস্তারিত শুনতে চাই আমি। ফাঁকা ঢোক গিলে নেয় ইহান। ভদ্রমহিলার জানতে হবে, এটা তার অধিকার। ধীরে ধীরে বলল, সেদিন চীনের কিছু সৈনিক যুদ্ধের নিয়ম তোয়াক্কা না করে আমাদের রেজিমেন্টে আক্রমণ করার চেষ্টা করেছিল। স্যারের কমান্ডে গ্রেনেড ফায়ারিং চলছিল। আর্টিলারি কোরের অফিসার ছিলাম আমরা 3 জন, আমি, সাদমান এবং এক নেপালি সৈনিক। আমার টান ছিল তখন। ওদের অতর্কিত ছোড়াগুলি আমার হাতে লেগে ফায়ারিংয়ের জন্য পিন খুলে ফেলা, রেডি টু ফায়ার। গ্রেনেড হাত থেকে পড়ে যায় ভুলবশত। আর তারপর একটু দম নিয়ে নেয় ইহান, কাঁপছে তার চোখের পাতা। বলে, আর কিছু বলতে পারছে না ইহান। প্রেরণা নিস্তেজ হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, কজন সোলজার ছিলেন আপনারা? 18 জন। অবুজের মতো কেঁদে উঠে প্রেরণা, চেঁচিয়ে উঠে, আর কেউ ছিল না? শওকাত ওয়াসিয়াতি ছিল? ওর কান্নায় গুমট হয়ে উঠেছে গোটা লিভিং রুম। ওর কান্নায় হঠাৎ এক ফোঁটা জল ইহানের চোখ থেকেও পড়ে ভুল করে। অস্ফুটে বলে, হ্যাঁ, শুধুমাত্র সাকোয়াত ওয়াসিদই ছিলেন। বুকে হাত চেপে কেঁদে যাচ্ছে প্রেরণা। ইহান বাকিটা বলে না ওয়াসিদ কতটা তর্পে ছিল। ইহান শেষ সময়টিতেও ওয়াসিদকে ধরতে পারেনি। একজন সোলজার হিসেবে পাশে সহযোদ্ধার লাশ ফেলে রেখে তাকে অস্ত্র চালাতে হয়েছিল। ওই মিশনে 2টি গুলি বুকেও লেগেছিল ইহানের। বাঁচার আশা ছেড়ে দিয়ে পড়ে গিয়েছিল মাটিতে, কিন্তু সে বেঁচেছে। কাপুরুষেরা বেঁচে থাকে, তাই হয়তো বেঁচেছে। সময় গড়ায়। ইহান সামলে নেয় নিজেকে। প্রেরণাকে বলল, স্যারের লাশ দেখতে দেয়নি আপনাকে, তাই না? দুপাশে মাথা ঝাঁকায় প্রেরণা কাঁদতে কাঁদতে। স্যারের ইউনিফর্ম, স্যারের ডায়েরি, স্যারের চশমা সব পেয়েছেন তো ঠিকঠাকভাবে? প্রেরণা এবারও মাথা নাড়ায়। ইহান বলে, আমার কারো সান্ত্বনা প্রয়োজন ছিল না। আমার অসহ্য লাগতো তাদের নাম শুনলেও, যাদের বাঁচাতে গিয়ে আমার হাজবেন্ড শহীদ হয়েছেন। এত মহানুভবতা ছিল না বেঁচে ওই সময়টাতে আমার মাঝে। আর এখন আমি আপনার সামনে বসে, এখন কি রাগ লাগছে আমার উপর? আমি ওই একজন ছিলাম যাকে বাঁচাতে গিয়ে আপনার হাজবেন্ড শহীদ হয়েছে। ইহানের কণ্ঠে ফুটে উঠেছে ওর নিদারুণ অসহায়ত্ব। প্রেরণা ভেজা চোখে লোকটাকে দেখছে। পরপর দীর্ঘশ্বাস ফেলে বলে, রাগ নেই কারো উপর, আল্লাহ আপনার হায়াতের মালিক, রাগ কেন হব? ইহান মাথা নিচু করে দিয়ে দম ফেলে। মলিন হেসে বলে, স্যার সবসময় আপনার কথা বলতেন। স্যার বলতেন স্যার খুব লাকি আপনাকে পেয়ে। তবে কি জানেন, আপনার মতো লাকি এই পৃথিবীতে কেউ নেই যে স্যারের মতো লোকের সান্নিধ্য পেয়েছিল জীবনের একটা অংশে। একটা অংশে? উনি হাজবেন্ড আমার, এখনো তো আমি ওনারই বউ। ভীষণ আবেগী হয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে ঘোরের মাঝে প্রেরণা বলে দিল। ইহান ওর উদাস চোখ দুটো ভদ্রমহিলার নীল চোখে রাখে।
নিজের ভাগ্যের পরিহাসে সে আবারও ম্লান হেসে অস্ফুটে বলে, জি, আপনি স্যারের বউ? উনি শেষ সময়ে কিছু বলেছিলেন? কোনো কথা বলতে পেরেছিলেন? আকুল হয়ে জানতে চাইল প্রেরণা। ইহান মাথা ঝাঁকায়। বলেছিলেন তাজওয়ার আমার উপর ও যেন রাগ না রাখে। শাড়ির আঁচল খামচে ধরে প্রেরণা কাঁদতে থাকে ফুপিয়ে। ইহান উঠে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে শুদ্ধকে ডাকতে শুদ্ধ ছুটে এসে ইহানের কোলে চড়ে। ওর দুই গালে আবারও চুমুখে ইহান বলে, তোমার মাম্মার ফোন থেকে আমাকে কল করো, বলো যে মাম্মা অসুস্থ, একটু যেন তাড়াতাড়ি বাড়িতে আসে। শুদ্ধ তাই করলো। ইহান আবারও প্রেরণার মুখোমুখি বসলো। কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখে বলল, আপনি স্যারের নীলিমা, কি আশ্চর্য, নতুনভাবে আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে প্রেরণা। আমি আমাদের এই পরিচয় জীবনে ভুলবো না, জীবনেও না। কথাটা বলেই উঠে দাঁড়ায় ইহান। সে টের পাচ্ছে তার বুকটা পুড়ছে, কার উপর হচ্ছে জানে না, তবে তার ভীষণ রাগ হচ্ছে। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে ইহান। দরজা টানলো শব্দ করে। বিকট শব্দে কাঁপল প্রেরণা। ঘোলাটে চোখে সেদিকে চেয়ে রইল। শেহার বিয়ের শপিং এর আলোচনা নিয়ে ব্যস্ত ছিল সবাই। রাত 11টা পর্যন্ত চলছিল ওদের আলাপন দোতলার লিভিং রুমে। বাড়িতে ঢুকে ক্লান্ত পায়ে ইহান দোতলায় উঠতেই ঋতু চোখ বড় বড় করে বলল, কি হয়েছে? মুখের কি হাল? ইনুর শ্বশুর বাড়িতে কতক্ষণ ছিলিস? বিকেল থেকে ফোন ধরিসনি কেন? খাবি? ভাত বাড়বো? ইহান জবাব না দিয়ে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগায়। ইরফান মির্জার ইসি একে অপরের মুখ দেখছে বড় দাদানের কাণ্ডে। এক ফাঁকে দূরে গিয়ে ইরফান ইনুকে কল করে, কি রে, তোর বড় ননদের কাছে গিয়েছিল বড় দাদান, আসার পর দেখি মুখ অন্ধকার। কি হয়েছে জানিস? জানি না তো দাদান, বাড়িতে এসেছি শুদ্ধর কল পেয়ে। আপু নাকি অসুস্থ, এসে দেখি খুব মাথা ব্যথা, কাঁদলে চোখ মুখ ফুলে গেলে যেমন দেখতে লাগে অমন লাগছে। কল কাটে ইরফান। কিছুই বুঝতে পারছে না সে, এদের মধ্যে হচ্ছেটা কি আসলে। রাতে খাবারটা ইহান খায়নি। সবাই যে যার মতো শুয়ে পড়লো। আলো ঘুমায়নি। বিকেলে ঘুমিয়েছে বলে এখন রাত জাগছে। পায়চারি করতে করতে ইহানের ঘরের বাতি জ্বলছে দেখে সে এগিয়ে গিয়ে দরজায় নক করে। কিছুক্ষণ পরই দরজা খুলে ইহান আলো বিমূঢ় হয়ে ছেলেকে দেখে হঠাৎ ভীষণ উদ্বিগ্ন হয়ে বলে, হয়েছেটা কি? তুই এমন করছিস কেন? গায়ের পাঞ্জাবিটা অব্দি বদলায়নি ইহান। আলো বলল, দাঁড়া, ঋতুকে ডাকছি, ও কান্নাকাটি শুরু করলে ঠিক বলবি। ইহান হাত ধরে টেনে ধরে বড় মায়ের নিচু গলায় বলে, অযথা টেনশন করে ডেকো না, তুমি বসো। আলো বসলো সোফাতে। ইহান হঠাৎ বাচ্চাদের মতো আলোর কোলে মাথা রেখে মেঝেতে বসে পড়ল। চমকে উঠে আলো অবাক বিস্ময়ে ইহানকে দেখে অস্ফুটে বলে ওঠে, হয়েছে কি? তোর হয়েছে কি? দীর্ঘ সময় পরেও বুকটা হাহাকার করে উঠল ইহানের। বলে ওঠে, বড় মা, ইহান তেজর মিশে যদি অন্য জিনিস নিয়ে নেয় সেটা কেমন দেখায় বলো? এর পেছনে 1000টা কারণ থাকুক, 1000টা সৎ উদ্দেশ্য থাকুক, দিন শেষে ওই লোকটা যদি আমাকে বলে বেইমানি করলে আমি কি জবাব দেব? আলো বুঝতে পারছে না কিছু। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, জিনিসটা কি? লোকটাকে? ইহান জবাব দেয় না, উল্টো ছটফট করে বলে ওঠে, কেউ বুঝতেই চায় না জিনিসটা আমারও বহুল কাঙ্ক্ষিত। জিনিসটা পেলে আমি খুব যত্নে রাখবো, জিনিসটা নিরাপদে থাকবে, এটা কেউ বোঝে না। সবাই শুধু বলবো এই দেখ কাণ্ড জ্ঞানী নিহান তাজওয়ার মির্জা, বেইমান একটা। মেঘলা দুপুরের হলদেটে আলো আর গা শিরশির করা ঠান্ডা আবহাওয়ায় ঝিমুনির মতো আসছিল প্রেরণার। বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে শুদ্ধর স্কুলের সামনে। আজ মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছে শুদ্ধর, এবং আজই ওদের নিমন্ত্রণ আছে মির্জা বাড়িতে। শেয়াকে উঠিয়ে নিয়ে যাবে আজ তার শ্বশুর বাড়ি থেকে। ইনু, প্রীতম আর মিস জেনি পৌঁছে গিয়েছে। প্রেরণা অপেক্ষা করছিল শুদ্ধর পরীক্ষা শেষ হওয়ার জন্য। ছেলেটা বেরুলে ওকে নিয়ে বাড়িতে গিয়ে গোসল সেরে দাওয়াত খেতে যাবে বলে মনস্থির করেছে। দাঁড়িয়ে থেকে পা ব্যথা করছে, কোথাও একটু বসবে সে জো নেই। স্থান সংকুলনের জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকাও কষ্টের হয়ে দাঁড়ায় কখনো কখনো। আশেপাশে পুরুষ মানুষ এসে জড়ো হচ্ছে 2-1 করে, এরাও সম্ভবত গার্ডিয়ান। সবাইকে দেখতে দেখতে লম্বা একটা শ্বাস ফেলে প্রেরণা। সত্যি বলতে সে বারবার চেয়েছে একটা নির্ঝঞ্ঝাট গৃহিণী জীবন, অথচ এই তাকে একা হাতে শুদ্ধর বাবা এবং মায়ের কাজগুলি করতে হয়। এজন্য সবাই তাকে খুব বাহবা দেয় সবসময়। কিন্তু প্রেরণা জানে প্রেরণার বিরক্তি আসছে রোজ রোজকার এই দায়িত্বে, জীবনের তেতো স্বাদ কমাতে। তাই সে কল্পনার রাজ্যে বিচরণ করে। সেখানে দেখে শুদ্ধকে তার বাবা রোজ স্কুল থেকে নিয়ে আসছে। বাড়িতে ফিরলে প্রেরণা দুজনের ঘাম মুছিয়ে দিচ্ছে শাড়ির আঁচলে। এখনো যখন সে দৃশ্য দেখছিল, দৃশ্যটা কল্পনাতে। হুট করে সেখানে চলে এলো ইহান তাজওয়ার মির্জা। ধবধবে সাদা আটশাট পাঞ্জাবি পরনে তার বলিষ্ঠ শরীরে। আতকে উঠে প্রেরণা বড় বড় শ্বাস ফেলে। নিজের কল্পনা থেকে দ্রুত বেরিয়ে ঢোক গিলে চোরের মতো আশেপাশে তাকায়। তার হঠাৎ মনে হলো তার অবচেতন মনে হুটহাট আসা এই নোংরা চিন্তাভাবনাগুলো লোকজনের কাছে দৃশ্যায়িত হচ্ছে। লোকজন মুখে থুথু জমিয়ে নিয়ে বলছে,
ছি ছি ভদ্রমহিলা, এই তোমার স্বামীর প্রতি ভালোবাসা? মরে গিয়েছে বলে আরেক পুরুষকে নিয়ে বাসনা সাজাও? প্রেরণা ছটফটিয়ে উঠে তাদের কাছে মনে মনেই সাফাই গায় নিজের। বিশ্বাস করুন, আমি শুদ্ধর বাবাকে ভালোবাসি। আমি বাসনা করতে চাই না অন্য পুরুষকে। আমার সাথে এসব কি হচ্ছে আমি জানি না, এগুলো কিছুই। এর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো, আমি কল্পনার প্রেরণার গলা টিপে ধরে মেরে ফেলতাম, অথবা ওই লোকটাকে বলতাম, দয়া করে আমার পিছু ছাড়ুন, আপনি আসবেন না আমার কল্পনায় হুট করে। বাস্তবে বা কল্পনাতে প্রেরণা ফাঁকা নয়, আপনার প্রয়োজন নেই আমার। গাড়ির হর্নের শব্দে প্রেরণার ঘোর কাটে, মুখটা অন্ধকার হয়ে যায়। হঠাৎ 3-4 দিন পেরিয়েছে, ওই লোকটার সাথে শেষ কথা হয়েছে। এমন একটা অদ্ভুত কাকতালীয় ঘটনায় দুই বাড়ির প্রত্যেকেই বিস্মিত। ও বাড়ি থেকে বড়রা অনেকে ছুটে এসে প্রেরণাকে বিস্ময় নিয়ে দেখেছে, কথা বলেছে, প্রেরণার সাথে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তারপর ওই লোকটা যেন 3 দিনের জন্য ভ্যানিশি হয়ে গিয়েছেন। একটা অতীত, একটা স্বাভাবিক দুর্ঘটনা নিয়ে অপরাধ বোধে ভুগতে দিতে ইচ্ছুক নয় প্রেরণা কাউকে। সে চায় না এমনটা, কিন্তু এসব কথা বলার জন্য সময় সুযোগ সে পায়নি। নয়তো প্রেরণা কথা বলতো লোকটার সাথে। প্রেরণার ভীষণ খারাপ লেগেছে আলোর কাছে এটা শুনে যে ওয়াসিদ শরীফের মৃত্যুকে কেন্দ্র করে ইহান তাজওয়ার সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে ছিল দিনের পর দিন। চাকরি ছেড়েছে স্যারকে বাঁচাতে না পারার অপরাধ বোধে। লোকটা বুঝি এতটাই অনুগত ছিল নিজের স্যারের। দৃষ্টি ঝাপসা হয় প্রেরণার। অদ্ভুত এই পৃথিবী, আর অদ্ভুত এখানকার মানুষগুলো। আরে প্রেরণা না? পুরুষালী কণ্ঠের ডাকে চকিতে ঘুরে তাকায় প্রেরণা। লোকটা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। রিকুর বাবা উনি ব্যবসায়ী জিহাদুল ইসলাম। লোকটা এগিয়ে এসে উৎফুল্ল ভঙ্গিতে বলে, কেমন আছো প্রেরণা? প্রেরণা খানিকটা পিছিয়ে যায় সংকোচে। লোকটাকে রিকু আর শুদ্ধের বন্ধুত্বের খাতিরে সহ্য করতে হয়, নয়তো প্রেরণা মাঝে মাঝে ওনার মুখের উপরে বলতে ইচ্ছা করে, আমাকে প্রেরণা নয়, ভাবি ডাকুন। হাসার চেষ্টা করে প্রেরণা বলে, এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? জিহাদুল প্রশ্নটার উত্তর দেওয়ার চাইতে প্রেরণাকে লক্ষ্য করতে আগ্রহী বেশি। ভীষণ অমায়িক, স্মার্ট একজন ভদ্রমহিলা। হাসিতেই দম আটকে দেয়, যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। ভেতরে ভেতরে এর শ্বাস ফেলে জিহাদুল। বাড়ির বউগুলো কেন এত ম্যারমেরে হয়? কেন এমন স্মার্ট এবং প্রাণোচ্ছল হয় না? প্রেরণার শাড়ির আঁচলে ঘাম মুছে জিহাদুল এই দৃশ্যেও অভিভূত হয়। যেমন সুশ্রী ভদ্রমহিলা, তেমন সুশ্রী এর প্রতিটি কাজ। এখানে দাঁড়িয়ে আছো কেন? চলুন গাড়িতে বসবেন। আমার শ্রদ্ধ আর রিকু তো একসাথেই বেরোবে। প্রেরণা দুপাশে ঘন ঘন মাথা নাড়ায়। না, তার দরকার নেই। এর মাঝে শুদ্ধ আর রিকু এলে পিকু পাপার কাছে বায়না করে শুদ্ধকে গাড়িতে নেবে সে। জিহাদুল ছেলের গাল টিপে দিয়ে বলে, অবশ্যই শ্রদ্ধা গাড়িতে যাবে। আমার শ্রদ্ধা আর তার মাম্মাকে পৌঁছে দেব। এই না না, তার দরকার নেই। প্রেরণার বারণ শুনে শুদ্ধই শুরুতে চেঁচামেচি শুরু করে দেয়। সে রিকুর সাথে গাড়িতে উঠবে। প্রেরণা ছেলেকে ধমকাতেও পারছে না লোক সম্মুখে। সে অসহায়ের মতো আশেপাশে তাকায় শুধু। জিহাদুল হাসি হাসি মুখ করে গাড়ির দরজা খুলে দেয়। শুদ্ধ অবুজের মতো লাফিয়ে ওঠে গাড়িতে, আর প্রেরণা ছাড়ে দীর্ঘশ্বাস। যেতে যেতে নিউটাউন রোডে রিকুদের বাড়ির গেটে গাড়ি থামে। রিকুর মাম্মা জেরিন গেট খুলতে গাড়িতে প্রেরণাকে দেখে কপাল খানিকটা কুচকালেও পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মুখ হাসি হাসি করে সালাম দেয়। সত্যি বলতে প্রেরণাকে নিয়ে তাদের ভাবি মহলে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে বরাবর। ভীষণ ঈর্ষা হয় প্রেরণার রূপ আর ফিগার দেখলে। সেই ঈর্ষা দ্বিগুণ বাড়ে যখন নিজেদের বরের মুখেও প্রেরণার প্রশংসা শুনে। ভাবিরা সবসময় তাই খুব একটা ঘনিষ্ঠ হতে চায় না প্রেরণার সাথে। পাছে নিজের স্বামীদের নজরে পড়ে যায় সুশ্রী আর চমৎকার শারীরিক গঠনের 28-এর এই বিধবা নিঃসঙ্গ ভদ্রমহিলাকে। কিন্তু ওই যে পুরুষ জাতের নাক লম্বাই ব্যাপারে ঠিক গন্ধ পেয়ে যাবেই। এমন জিনিস এই দেশে আছে? রাশিয়ানে চোখ দিয়ে গিলতেও কত আরাম। আর তার উপর বিধবা নিঃসঙ্গ, চোখে চোখে একটু হাই হ্যালো হলে স্বেচ্ছায় সভ্যে সবকিছু। আর এই পুরুষ মানুষ হচ্ছে দয়ার শরীর। হাতের কাছে সুন্দরী বিধবা অসহায় নারী দেখলে এদের সহানুভূতি জেগে ওঠে। সহানুভূতি দেখাতে দেখাতে বিছানায় নিয়ে শাড়ি খুলে। জেরিন স্বামীর উপর বিরক্ত। নিজের স্বামীর চরিত্র সম্পর্কে তার তো কিছু অজানা নেই। অফিস থেকে খবর আসে পিয়ের সাথে মাঝে মাঝে কেবিনে দরজা আটকে মিটিং ফিটিং করে। বাচ্চাদের মুখের দিকে চেয়ে চুপ করে থাকে জেরিন। সরাসরি প্রমাণ পেলে একদিন গলা টিপে ধরবে। আজ এভাবে প্রেরণাকে দেখে মেজাজ বিগড়ে গেলেও পরিস্থিতি বুঝে চুপ থাকে জেরিন। জিহাদুল রিকুকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে দিয়ে চলে যায় প্রেরণাদের নামিয়ে দিতে। সানায়ের শব্দে কান ঝালপালা হয়ে যাচ্ছে সকলের। সামিন গিয়ে 2 বার থামিয়েছে। ইরফান শোনেনি বড়দের কথা। সাউন্ড বক্সের সানায়ের সুর বাজিয়ে চলেছে সকাল থেকে। এটা না করলে নাকি বিয়ে বাড়ি লাগছে না বাড়িটাকে।
খুবই সাধারণভাবে মেয়ের বিয়ের অনুষ্ঠান করছে শান্ত, বলতে গেলে ঘরোয়া পরিবেশে। এজন্য একটা পয়সাও সে সেহার মামাদের থেকে নেয়নি। সেহার দাদাবাড়ির লোকজন নিয়ে খুব কাছের হাতে গোনা 200 মানুষ আমন্ত্রিত, আর বরপক্ষ থেকে আসবে 20-22 জন। বাড়িটাকে সাজানো হয়েছে খুবই সাধারণভাবে। এটা সেহার ইচ্ছেতে হয়েছে। সেহাকে সাজাতে এসেছে মুয়া। গাঢ় সবুজ রঙের বেনারসি আর হালকা সোনার গয়না একেবারেই দ্যুতি ছড়াচ্ছে মেয়েটা। তখন তো মেকআপ নেয়নি তখনও। উজ্জ্বলের দাদুর সাথে ভিডিও কলে কথা বলতে বলতেই গালে ব্লাশন দিচ্ছিল। ওপাশে নিজাম মাহমুদ উজ্জ্বলের ফোনটা নিয়ে বসেছে নাত বউয়ের সাথে কথা বলতে। পুরোপুরি সুস্থ নয় সে, আগের মতো হো হো করে হাসির ঝঙ্কার তুলতে বারণ তার। নাত বউকে দেখাচ্ছে সে নিজেও একটা শেরওয়ানি নিয়েছে উজ্জ্বলের মতো ধবধবে সাদা রঙের। বরকে দেখবে নাকি দাদু ভাই? নিজামের প্রশ্নে সেহা লাজুক হেসে দুপাশে মাথা নাড়ে। নিজাম মাহমুদ ধীরে ধীরে উজ্জ্বলের ঘরের দিকটাতে এগিয়ে যায়। উজ্জ্বল তখন সবেমাত্র গোসল শেষ করে বেরিয়েছে। কোমরে একটা ধবধবে সাদা রঙের তোয়ালে, ভেজা ভেজা শরীরটা উন্মুক্ত। নিজাম মাহমুদের হাতের ক্যামেরায় ও বন্দি হতেই চোখ বড় বড় করে উজ্জ্বল তড়িৎ ঘুরে যায়। তোয়ালে উঠিয়ে ঢেকে নেয় উন্মুক্ত বক্ষপট। সেহা চোখ নামিয়ে নেয় লজ্জায়। তার গাল দুটো ব্লাশ ছাড়াই লাল লাল হয়েছে। ওপাশে শুনতে পাওয়া যাচ্ছে দাদা নাতির তর্কাতর্কি। উজ্জ্বল ধীরে ধীরে বকছে দাদুকে, বলছে, ওটিতে কি ডক্টররা কমন সেন্স কেটে রেখে দিয়েছে? এটা কি করলে? আরে আমি কি আর বুঝি, তুই নেংটু পুংটু হয়ে বের হবি এভাবে? উজ্জ্বল কটমট চোখে দাদুর দিকে তাকিয়েছে। নিজাম মাহমুদ বলছে, আরে একটু দেখুক না, তুই লন্ডন থেকে দেখে কত ভালো বড়ি বানিয়েছিস, একটু শো অফ করবি না? এরপর কত এভাবে দেখবে তোকে। রুদ্ধশ্বাসে ছুটে এসে উজ্জ্বল দাদুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কাটে। সে হাত থম মেরে বসে আছে, বড় বড় শ্বাস ফেলছে সে লজ্জায়। পাশ থেকে ইসি আর ইনু বলে ওঠে, কি রে, কি বললো উজ্জ্বল ভাই? এভাবে ঘামছিস কেন? সেহা দুই পাশে মাথা নাড়ায় ঘন ঘন। অর্থাৎ কেউ কিছু বলেনি। চুপচাপ কান থেকে ইয়ারফোন খুলে ফেলে সে, শ্বাস আটকে বসে থাকে। বাইরের বাগানে রান্নাবান্না চলছে। ইরফান খুবই দায়িত্বশীল ছেলে হয়েছে এ বাড়ির। এই প্রথম কোনো অনুষ্ঠান সে নেতৃত্ব দিচ্ছে বড়দের কোনো সাহায্য ছাড়াই। ওকে সাহায্য করছে মুইন আর প্রীতম। সবটা ঠিকভাবে সামলে উঠতে না পারলেও তার মেজাজ তাকে সামলে নিচ্ছে খুব ভালো করে। সুইমিং পুল এরিয়া থেকে বাইরের বাগানে উকি দিলে বাবুর্চিদের দেখা যাচ্ছে। ঘড়িতে সময় দেখে ইরফান হাঁক ছাড়ল। দাদু আর কতক্ষণ? দ্রুত পায়ে হেঁটে ইরফান ভেতরে ঢুকে যতটুকু কাজ করছে চেঁচামেচি করছে তার চেয়েও বেশি। বড়রা সবাই ওর কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসছে। ইরফান কাউকে পাত্তা না দিয়ে হাঁক ছাড়তে ছাড়তে দোতলার বারান্দায় যায়। এই সে আরিনো, আমি বলে দিলাম, গিয়েতে যদি বেশি টাকা চেয়ে কাহিনী করেছিস তো তোদের কপালে দুঃখ আছে। ঋতু আসে ওকে থামাতে। আহা, এত চেঁচাচ্ছিস কেন? আর এত লম্ফঝম্প কেন? কাজ কি তুই একাই করছিস? গিয়ে দেখ নিচে বাড়ির 2 জামাই মুইন আর প্রীতম কত কাজ করছে। তোর মতো হাক ডাক দিচ্ছে কেউ? ইরফান ঘরমাক্ত শার্টের উপরের বোতাম দুইটা খুলতে খুলতে গা ছাড়া ভঙ্গিতে জবাব দেয়, যুগটা এমন মাম্মা, নিজের ঢাক নিজেকে পেটাতে হয়। ঋতু দেখে ছেলেকে, পরপর ঘুরে বড় ছেলের ঘরের দিকে তাকায়। ভেতর থেকে আপনা আপনি একটা বড় দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার। কোনো কথা না বলে ঋতু চলে যায়। ইরফান নিজের বইয়ের খোঁজে রুমে ঢুকতে গিয়েও ঢুকলো না। তার পা থামলো দাদানের ঘরের সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। বিগত 4 দিন ধরে এমনটাই দেখছে ইরফান। দাদান আর দাদান নেই। কি এমন ঘটতে পারে? নিজের স্যারের বউকে ভালোবেসেছে বলে এমন করছে? এটুকু তো ইরফানের বোধগম্য হয়। দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ইহান দরজা খুলল। মুখটাকে হাসি হাসি করার চেষ্টা তার। গোসল সেরে নতুন একটা সাদা পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে নিতে নিতে উদাস গলায় বলল, বেরিয়ে হয়েছিলাম, বরপক্ষ রওনা দিয়েছে। পুরো ঘর থেকে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। ইরফান কয়েক পলক দাদানকে দেখে বলল, এইভাবে আর হবে বলে মনে হয় না। তুমি ফেল। দায়িত্বটা বড়দের উপর দেই অথবা আমাকে দাও। কি? কৌতূহলী হয়ে ইহান জানতে চায়। তোমার আর জ্ঞানী আপার বিয়ের। ইহান চোখ তোলে তড়িৎ, পরপর চোখটা নামিয়ে বলে, এইসব কিছু হবে না, শাট আপ। মৃদু ধমকে ইহান ঘর থেকে বেরোতে নিলে ইরফান হাত টেনে ধরল দাদানের। ইরফান ভাইয়ের মুখে প্রশ্নবোধক দৃষ্টি ফেলতেই হঠাৎ ইরফান বলে উঠল, কাউকে কারো থেকে কেড়ে নেবে না তুমি। ইহান ভাবলেশীন দাঁড়িয়ে থাকে। ইরফান দরাজ গলায় ধীরে ধীরে বলে, প্রেরণা আর ওয়াসিয়াত শরীফ একে অপরকে ভালোবাসত। ওয়াসিয়াত শরীফ যে প্রেরণাকে ভালোবাসত, তার মৃত্যুর সাথে সাথে ওই প্রেরণার সত্যার মৃত্যু হয়েছে। একটা সুন্দর ভালোবাসার গল্প শেষ হয়েছে। রিপিট, অপূর্ণ থাকেনি গল্পটা। ওয়াসিয়াত শরীফ প্রেরণার ভালোবাসা নিয়ে মারা গেছেন। এখন অনেক প্রেরণা আছে যে শুদ্ধ সিঙ্গেল মাদার। তুমি চাইলে আরেকটা অধ্যায় ভদ্রমহিলা শুরু করতেই পারেন। এতে কারো ভাগে কম পড়ে যাবে না, না তোমার না ওয়াসিয়াত শরীফের।
ম্লান হাসে ইহান ভাইয়ের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুই তো বিয়ে করেছিস, স্ত্রীকে ভালোবাসিস, তুই সারা জায়গায় নিজেকে বসে জবাবটা দে, অনুমতি দিয়ে পারলে আমায়। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ওয়াসিয়াত শরীফ, আমি মারা গেছি। আমার এক জন্মের দায়িত্ব আমার স্ত্রী। আমি তাকে আমৃত্যু ভালোবেসেছি এবং আমি সবসময় চাই আমার স্ত্রী ভালো থাকুক। আমাদের পথ চলা ওইটুকুই ছিল। তার মতো জীবনসঙ্গী পেয়ে আমি জীবনে পরিপূর্ণ হয়ে বলেছি। এখন আমার জীবনসঙ্গী তার ভালো থাকার নিমিত্তে যা করতে চায় করুক, যাকে খুশি তাকে গ্রহণ করুক, আমার কোনো আফসোস নেই। এবং যে আমার বউকে ভালোবেসে আগলে রাখতে চায় আমি অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করি, রাগ নেই তার উপর। ইহান হাঁসফাঁস করে উঠল ভাইয়ের মুখে কথাগুলো শুনে। তারপর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। তাকে এভাবে গুমোট হয়ে থাকলে চলবে না, সবকিছু স্বাভাবিকভাবে নিতে হবে। ওই সমুদ্র নীলার সাথে তার নিঃশব্দে যে বিচ্ছেদ ঘটেছে সেটাও স্বাভাবিকভাবে নিতে হবে। এত আবেগ এই বয়সে সত্যি হাস্যকর। ইরফান ঠায় দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর লম্বা শ্বাস ফেলে চলে গেল নিজের রুমে ঢুকতেই ইরফান থমকে দাঁড়ালো। প্রণমী হাতের কুচিগুলো মেঝেতে ফেলে দ্রুত আঁচল টেনে ঢেকে নিল বুক। ইরফান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে নকনা করে ঢুকে বেচারিকে বারবার বিব্রত করাটা কি অপরাধ নয় তার? তবে প্রণমী বিব্রত হয়নি। সে খুব ভালো করে জানে এই বাড়িতে এক অস্থির বাদর থাকে, যার স্বভাব হই হই রই রই, এবং তিনি ছাড়া এই ঘরে ত্রিসীমানায় কোনো পুরুষ লোক আসে না, এটাও প্রণমী জানে। এই বাড়ির জামাইরা এখন রয়ে সমঝে হাঁটাচলা করে দোতলায়। বাড়িতে একটা বউ মানুষ আছে তাই। প্রণমী শান্ত থেকে বলে, এটা আপনি? দরজা আটকে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল ইরফান বলল, জি। এটা কি করছো? শাড়ি পরছি, সবাই শাড়ি পরবে আজ। মোয়া তো ভারী ব্যস্ত, তাই নিজে নিজে চেষ্টা করছিলাম। ইরফান গিয়ে মেঝেতে বসলো হাঁটু গেড়ে। প্রণমীর কুচিগুলোতে হাত দিয়ে সেগুলো গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ঠিকঠাকভাবে জড়াতে পারেনি শাড়িটা, এটা ওকে বলতে ইচ্ছা করছে না। বলল, ওদের ডেকে নিল না কেন? স্বামীর এহেন কথায় লাজুক হাসে প্রণমী। নিচু গলায় বলল, একটা কথা বলবো? আমি শুনতে পাচ্ছিলাম আপনি ঘরেই ঢুকবেন, তাই ওদের ডাকেনি। কেন? এবার মাথা নিচু করে প্রণমী বলে, আপনি আমাকে হেল্প করবেন তাই। কথাটা বলতে গিয়ে যেন প্রণমীর দম বন্ধ হয়ে আসছে। ইরফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। প্রণমীর লাল তিলে দৃষ্টি রেখে বলে, আমি শাড়ি পরিয়ে দেবো তাই বলে? প্রণমী লাজুক হাসে জবাব না দিয়ে মাথা ঝাঁকালো উপর নিচে। ইরফান কি করলো, আচমকা এক টানে খুলে ফেললো প্রণমীর শাড়ি। কেঁপে উঠে দুই হাত আড়াআড়ি করে ধরে ঢেকে নেয় প্রণমী লজ্জায়। শরীরটা থরথর করে কেঁপে ওঠার আগে ইরফান ওকে ঘুরিয়ে নিয়ে অস্থির ভঙ্গিতে শাড়ির একটা কোণা প্রণমীর কোমরে গুজে আঁচল হাতে সামলে নিয়ে ওর চারিপাশে ঘুরতে ঘুরতে ঘোর লাগা কণ্ঠে বলল, চলো তবে শুরু থেকে শুরু করি। আমি শুরু থেকে তোমাকে হেল্প করতে চাচ্ছি। বর এসেছে। সবাই মিলে চাপা গুঞ্জন তুলে হুড়মুড় করে নামছে সিঁড়ি ভেঙে। সেহা বসে আছে চুপচাপ, মাথার দোপাট্টা সামলে। ওর পাশেই বসে আছে প্রেরণা। সে এসেছে কিছুক্ষণ আগে, কোথাও যায়নি। নিচে বড়দের সাথে দেখা করে সরাসরি সেহার কাছে এসেই বসেছে। খানিক সময় পেরিয়ে যেতে উঁচু স্বরে চেঁচামেচি আর হাসির শব্দ পেল ওরা বাইরে। উসখুস করে উঠে সেহা বেনারসি সামলে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে উকি দেয়। এখান থেকে গেটের কাজটা দেখা যাচ্ছে। সেহা দেখতে পেল 1.5 লাখ টাকা দাবি করে ওই লোকটাকে নাস্তানাবুদ করছে ইশি আপু আর ইনু। মুইনজিজ আর প্রীতম ভাইয়াও কোনো অংশে কম নয়। সবাই মিলে ধরেছে লোকটাকে, আর নিজাম দাদু সবার সাথে সমানে তর্ক চালাচ্ছে। সেহার মজা লাগছে খুব দৃশ্যটা দেখে। কোনো পক্ষই কারো থেকে কম না। শুধু ওই লোকটা চুপচাপ একপাশে সরে দাঁড়িয়ে আছে, মুখ হাসি হাসি করে। কখনো কখনো দাদুকে থামানোর চেষ্টাও করছে। দাদু থামো না। নিজাম মাহমুদ খেকিয়ে ওঠেন নাতির উপর। আমি নিজাম মাহমুদ, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। তুই চুপ থাক, রাজা রামমোহন রায় 1.5 লাখ টাকা দিয়ে দিবি। বউ দেখার তোর সইছে না। হাসির রোল পড়ে গেটে। উজ্জ্বল দাদুর ধমক খেয়ে চুপ হয়ে যায়। শান্ত মুখটার দিকে সেহা তাকিয়ে রয় নির্নিমেষ। লোকটার ভাবভঙ্গি দেখে আসলেই মনে হচ্ছে 1.5 লাখ টাকা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে বউয়ের মুখ দেখার জন্য 5 লাখও দিতে রাজি। এমন নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে লোকটা। এসব কথা ভেবে ভেবেই সেহা লজ্জা রাঙা হচ্ছে বেশি। আচ্ছা, ওই লোকটাকে হঠাৎ অন্যরকম লাগছে কেন? বয়স আর একটু কম লাগছে। ঘটনা কি? ঘটনা খানিক বাদেই পরিষ্কার হয় সেহার কাছে। ওই লোকটা ক্লিন শেভ করেছে। রোদ লেগে চকচক করছে নীলচে ফর্সা ধারালো চোয়াল। লম্বা শরীরটাতে সাদা রঙের শেরওয়ানিটা খুব মানিয়েছে। হঠাৎ সেহা দেখতে পেল রাগী মির্জা তার বউয়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে গেটের কাছে। কি ভণ্ড ওই ছেলে!
সারাদিন ইশিয়াপর ইনুকে বকে এখন নিজেই গেট ধরেছে, পার্টনার হিসেবে আবার বউকেও টেনে নিয়ে যাচ্ছে। সব কটা বদের হাড্ডি, বড় দাদানকে ডেকে সব কটাকে বকা খাওয়ালে কেমন হয়? সেহা একা একা হাসে, সবাইকে দেখে পরপর মনটা খুব খারাপ হয়। এই এতগুলো মানুষের সাথে দূরত্ব বেড়ে যাবে না তোর? না না, এমন দিন সেহার কখনো না আসুক। সেহার জীবনে সবগুলো মানুষ থাকুক যার যার নিজের জায়গা নিয়ে সব সময়। প্রেরণা নির্বাক দৃষ্টিতে বসে বসে দেখছিল সেহাকে। ঠিক এভাবেই তাকে একদিন সাজিয়ে একটা ঘরে রেখে গিয়েছিল তার ফুপি। প্রেরণা কান্নাকাটি করছিল, সে বিয়ে করবে কিন্তু স্বামীর কাছে যাবে না ভাই বোন ছেড়ে। তাই জানালা দিয়ে উকি মেরে এভাবেই দেখেছিল সে। ভীষণ লম্বা চওড়া দানবীয় শরীরের এক লোক তাকে বিয়ে করতে এসেছে। লোকটা নাকি মেজর। আর্মির নাম শুনলেই প্রেরণার ভয় হতো খুব। সব মিলিয়ে বিয়েতে খুব একটা মত ছিল না তার, কিন্তু যখন লোকটাকে বর বেশে হাসাহাসি করতে দেখলো, প্রেরণা অনিমেষে চেয়ে থেকেছিল তার জীবনের প্রথম পুরুষের দিকে, যে এসেছিল সরাসরি প্রেরণাকে বিয়ে করতে। এক দেখাতেই পছন্দ করে প্রেরণাকে লোকটা। খোঁজ খবর নিতে একদিন সময় নিয়েছিল, প্রস্তাব দিতে 10 মিনিট, বিয়ের আয়োজন করতে লেগেছিল এক দুপুর। বিয়ের গেট ধরেছিল প্রেরণার কাজিনরা। প্রীতম প্রণমী ছোট ছিল, আর প্রীতম তো রেগেই ছিল শওকত ওয়াসিতের উপর। শুরুতে ওরা দুই ভাই বোন দেখতে পারতো না লোকটাকে, তাদের থেকে তাদের আপুকে কেন কেড়ে নিয়ে যাচ্ছে তাই। গেটে লোকটা প্রথমে প্রীতম আর প্রণমীকে আগলে নিয়েছিল, দুটোর কপালে চুমু খেয়ে সবিনয়ে জানতে চেয়েছিল কত টাকা চাও। প্রীতম রাগি রাগি গলায় বলেছিল 30 লাখ। হেসে ফেলেছিল শওকত ওয়াসিদ, বলেছিল মাত্র 30 লাখ টাকা দিলে আমাকে তোমাদের আপুর ভাগ দেবে। প্রণমী রেগে রেগে বলেছিল না 90 লাখ। ওসব কথা ভাবতে ভাবতে হঠাৎই হেসে ফেলে প্রেরণা। সেহা অবাক হয়ে বলে, হাসছো কেন প্রেরণা আপু? না কিছু না, তুমি তোমার বর দেখো, ভালো করে দেখো। রাতে এমনিতেও চোখ তুলে তাকাতে পারবে না, এখন মন ভরে দেখে নাও। সেহার গাল দুটো টমেটোর মতো লাল হয় লজ্জায়। প্রেরণার উপর মেকি রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে নেয়। প্রেরণা হেসে উঠে দাঁড়ায়। এখানে বসে থাকার কোনো মানে হয় না, তাকে নিচে গিয়ে আন্টিদের সাথে মিলেমিশে কাজ করতে হবে। বরপক্ষের মুরব্বী মানুষ বেশি, তাদের আলাদা যত্নের একটা ব্যাপার থাকে তো। ইসি অসুস্থ, ইনু ছোটাছুটি করতে পারে না, প্রণমীও তো কিছুই করতে পারে না। সে এত নিকটাত্মীয় হয়ে এভাবে বসে থাকবে? সেহাকে সেহার মতো ছেড়ে দিয়ে প্রেরণা ঘর থেকে হন্তদন্ত হয়ে বেরোতে আচানক ধাক্কা খেলো শক্ত একটা শরীরের সাথে। বাহুতে ব্যথা পেয়ে প্রেরণা হাত টলতে টলতে পিছিয়ে গিয়ে যেই না চোখ তুলল, অমনি কথা হারিয়ে ফেললো মুখের। সরি বলতে গিয়েও বলল না। ইহান চুপচাপ তাকিয়েছে, প্রেরণাও তাই। দোতলার ওই কঞ্জুরে পিনপতন নীরবতা বিরাজমান, যেন কথা বললে সর্বনাশ ঘটে যাবে, যেন জাত চলে যাবে দুজনের। তাই সাবধানতা অবলম্বন। একটা গাঢ় বেগুনি রঙের অর্গানজা শাড়ি পরেছিল প্রেরণা, হাতে গলায় সামান্য গয়না, খোলা চুলগুলো এখনো ভেজা ভেজা। প্রেরণা টেনে নিল ঘুমটা। বরাবর যেমন করে ইহান তলিয়ে যায় ওই হৃদয় বিধ্বংসী সৌন্দর্যে এবারও গেল। কিছু পল বাদে প্রেরণায় নড়ে চড়ে উঠল। ইহানের সাথে তার কথা আছে, কিন্তু সে টের পেল সে কিছু বলতে পারছে না। লোকটার গম্ভীরতা তাকে বাধা দিচ্ছে, তাই চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে সে। আর ইহান আরও কিছু পলক তার সমুদ্র নীলাকে দেখে চুপচাপ চলে যায় সেখান থেকে বিনা শব্দে। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠায়, লোকটার প্রস্থানের দিকে নিস্পন্দ চোখে চেয়ে। বরের আসন সাজানো হয়েছে বাইরের প্যান্ডেলে, ওখানে বরের খিদমত করার জন্য আছে ইনা এবং প্রণমী। ইসির শরীরটা হঠাৎ খারাপ হতে মুইন রেগে ধমকে ওকে দোতলা পাঠালো। সে এখন রুমে শুয়ে আছে। বরপক্ষ থেকে দুজন অতি প্রবীণ ব্যক্তি, নিজাম মাহমুদের বড় দুই ভাই, তাদেরকে বসানো হয়েছে অন্দরে এনে। মুরব্বী বৃদ্ধদের একটু আলাদা যত্নের ব্যাপার থাকে। এ পক্ষ ও পক্ষ মিলিয়ে 18-20 জন বৃদ্ধ লিভিং রুমে বসে আছেন, তাদের আপ্যায়ন করছে আলো। প্রেরণা নিচে নামতেই পরি বলল, তোমার কি শরীর খারাপ? শরীর খারাপ না হলে যাও তো বরের আসনের কাছে। ওরা ছোট আর ফাজিল, কি থেকে কি করে ফেললে। নতুন জামাই যদি ওর ফাজলামিতে মাইন্ড করে, তুমি গিয়ে একটু তদারকি করো। আন্টি ওখানে ইরফান আছে, মুইন ভাইয়া আছে, ফাজলামো কে করবে? আপনি আমাকে এখানের দায়িত্ব দিন, আমি দাদুদের শরবত খাওয়াচ্ছি, বাইরে যেতে মন চাইছে না আমার। আলো তাই করলো। হেসে হাতের ট্রেটা প্রেরণাকে দিয়ে ওপাশে সরে যায়। প্রেরণাকে দেখে নিজাম মাহমুদ হেসে বললেন, হেই লাভলি লেডি, কি ব্যাপার, তুমি এই বুড়োদের এতটা পছন্দ করো? হাসতে হাসতে এগিয়ে যায় প্রেরণা, উচ্ছ্বসিত কণ্ঠে বলল, জি, আপনার টানেই তো এখানে এলাম। যখন থেকে আপনাকে দেখেছি আমার তো রাতের ঘুম উড়ে গিয়েছে, মনটা শুধু ছটফট করেছে। হ্যান্ডসাম নিজাম মাহমুদকে কখন একটু দেখবো। বৃদ্ধরা হাসতে হাসতে ভেঙে পড়লেন সবাই প্রেরণার দুষ্টুমিতে। প্রেরণা মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে সবার হাতে শরবত তুলে দিয়ে ঘুরতেই থমকালো। অদূরে দাঁড়িয়ে আছে ইহান, তারই দিকে দৃষ্টি দিয়ে মুগ্ধতা মেশানো মলিন দৃষ্টিতে দেখছিল প্রেরণার খিলখিল হাসি বৃদ্ধদের সাথে। যখনই প্রেরণার দৃষ্টিতে মিলন ঘটল, ওই দৃষ্টির থতমত খেয়ে ইহান চোখ নামিয়ে মুখটা গম্ভীর করে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে বেরিয়ে গেল বাইরে।
প্রেরণা দাঁড়িয়ে রইল বিভ্রান্তের ন্যায়। ওদিকে নিজাম মাহমুদ তাকে কি বলছে সে শোনে না। তার সমস্ত মনোযোগ ইহান, তাজু আর মির্জার উপেক্ষাতেই ছিল। আলো আর পরি ঋতুর সামনে প্রেরণার কথাই বলছিল। আলো বলল, 10টা মেয়ের ক্ষমতা নিয়ে ঘোরে এই মেয়ে। কথায়, আচরণে, মেধায়, পরিশ্রমে, সৌন্দর্যে কেউ একে হারাতে পারবে না। পরি মাথা দোলায় আলোর কথায়। ঠিক বলেছ ভাবি, আমার ওকে ভীষণ পছন্দ। সত্যি যদি অবিবাহিত থাকতো না, ওনাকেও এই বাড়িতেই ঢোকাতাম। হাসে আলো, বলে, ঠিক ঠিক, আমিও এটা ভাবি একে দেখলে। ঋতু চুপচাপ শোনে তার যাদের কথা। পরপর একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার ভেতর থেকে। চুপচাপ এগিয়ে যায় সে প্রেরণার কাছে। কাঁধে কারো হাত টের পেতে প্রেরণা চমকে উঠে ঘুরে তাকায়। ঋতুকে দেখতে পেয়েই অস্ফুটে বলে, আন্টি আপনি? ওর হাত থেকে ট্রেটা নিয়ে নেয় ঋতু। দরাজ গলায় বলে, অসুস্থ লাগছে তোমাকে দেখে, দোতলায় গিয়ে বিশ্রাম নাও। জানি তুমি খুব কাজের মেয়ে, যাও। প্রেরণা মলিন হেসে দোতলা সিঁড়ি ধরল। ঋতু ওর পেছনে পেছনে উঠছে। হঠাৎ নিচু গলায় বলল, তোমার হাজবেন্ড খুব চমৎকার এবং অমায়িক লোক ছিল, আমাদের বাড়িতে একবার এসেছিল। প্রেরণা জবাব দেয় না। ঋতু ওকে গেস্ট রুম খুলে দিয়ে বলে, এখানে শুয়ে নিরিবিলি রেস্ট নাও। বাইরে এত ছেলে ছোকরা, তোমাকে দেখলে তো মনেই হয় না তুমি বিবাহিতা। অহেতুক বিরক্ত করবে। আজ তোমাকে ভীষণ সুন্দর লাগছে। প্রেরণা জানে না ঋতুর এত খাতিরের কারণ। সে দ্বিধান্বিত চোখে দেখে শুধু। এমনিতেও তার এমন নিরিবিলি একটা জায়গা দরকার ছিল কিছু সময়ের জন্য। ঋতুকে বিনয়ের সহিত ধন্যবাদ দিয়ে দরজা চাপিয়ে চুপচাপ শুয়ে থাকে। বর বউকে একসাথে বসিয়ে খাওয়ানো হবে। ইরফান এসে সেহাকে নিয়ে গেল বর আসনের কাছে। ওদিকে ইসিও আবার লাফাতে লাফাতে নিচে নেমে মুইনের পাশে দাঁড়ালো। ওদের নতুন প্ল্যান উজ্জ্বলের জুতা চুরি। সবুজ বেনারসিতে এক স্নিগ্ধ সরল মেয়েকে উজ্জ্বলের পাশে যখন বসানো হলো, উজ্জ্বল সাথে সাথে খুবই স্বাভাবিক ভঙ্গিতে হাসলো সেহাও। উজ্জ্বল বলল, দাদুর সাথে বিষয়টা নিয়ে তর্ক করছিলাম। সবুজ রঙের বেনারসি, ব্যাপারটা অদ্ভুত লেগেছিল। দাদু বলল সবুজ রং মানে সতেজ রং। আমার স্নিগ্ধ নত বউকে এটাতে নাকি দারুণ লাগবে। দাদুর কথা ঠিক, সবুজ আসলে তোমার রং। তোমাকে দারুণ লাগছে শ্রাবন্তী। সেহা মুচকি হেসে চোখ নামিয়ে নিল। নিচু গলায় বলল, আর সাদা সম্ভবত আপনার রং। এই শেরওয়ানি আমার পছন্দ না, বাবা কিনেছে। পেছন থেকে হৈ হৈ করে উঠল উজ্জ্বলের বন্ধুরা। ভাই, এখানে সংসারিক আলাপ শুরু করে দিলি, আমরা বিয়ে খাবো না? জামাই আপ্যায়নে ইনশিরা বসেছে, ওকে সাহায্য করছে মুইন আর ইরফান। সবাই যখন কথাবার্তার হাসাহাসিতে ব্যস্ত, তখন ইনু উজ্জ্বলের জুতো জোড়া লেহেঙ্গার দোপাট্টার আড়ালে লুকিয়ে প্রণমীকে সাথে নিয়ে ছুট লাগালো অন্দরে। জুতো জোড়া কোথায় লুকাবে ভেবে পাচ্ছিল না ইনু। বড়রা দেখলেই তো রাগারাগি করে সব প্ল্যান ভেস্তে দিবে। প্রণমীর মাথাতে তখন একটা পরিকল্পনা এলো। ইনুর কানে বলল সে কথাটা। এক দফা অতিথিদের তদারকি করে ইহান বেরিয়ে এলো মাঠে। আজকের আবহাওয়াটা চমৎকার এবং আরামদায়ক। ভালোই বৃষ্টি শুরু হবার আগে সব যদি শেষ হয়ে যায় তবে দারুণ হবে। সকাল থেকে ইরফান দেখেছে সবটা, বাকিটা ইহান দেখবে। মাঠে বেরিয়ে ইহান দাঁড়িয়ে পড়ল। মাঠের ভেতর ছোটাছুটি করছে বাচ্চারা, শুদ্ধও আছে ওদের সাথে। ইহান কিছুক্ষণ চেয়ে থেকে ডেকে উঠল, শুদ্ধ। ইহান আঙ্কেলের গলার আওয়াজ পেয়ে মুখে হাসি হাসি করে ছুটে গেল, গিয়ে ঝাঁপিয়ে উঠল কোলে বরাবরের মতো। ওর দুগালে চুমুখে ইহান বলল, খেয়েছো? কে খাইয়ে দিল? মামা তো অসুস্থ। মামুনি খাইয়ে দিয়েছে। বেশ, আজ এক্সাম কেমন হলো? খুব ভালো। সব আনসার করেছো? জি। জানো আঙ্কেল, মামা বলেছে নেক্সট ভ্যাকেশনে মামা রোলার কোস্টারে চড়াতে নিয়ে যাবে আমাকে, এবং সবাইকে নিয়ে যাবে। খালামুনি, খালু, মামা, মামুনি, ইশারা আন্টি, পুলিশ আঙ্কেল, ইকরি মিকরি, মিঠি, শেহা আন্টি আর লয়ার আঙ্কেলও। লয়ার আঙ্কেল? নতুন আঙ্কেল। ও, তুমি বলতে চাইছো লয়ার আঙ্কেল? হাসতে হাসতে বলে ইহান। শুদ্ধ লাজুক হাসে। ইহান বলে, আমাকে নেবে না? হ্যাঁ নেব তো, তোমাকেও নেব। তোমার মামা রাজি হয়েছে? প্রথমে রাজি হয়নি। কেন রাজি হয়নি? মাম্মা বলেছে তুমিও ব্যস্ত নাকি। ইহান মলিন হেসে আরো একটা চুমু খেলো শুদ্ধকে। আদুরে গলায় বলল, মামা ঠিকই বলেছে, আমি ভীষণ ব্যস্ত। তবে শুদ্ধ রাখি, ইহান আঙ্কেল কোনো ব্যস্ত নেই। ওকে, আমাকে যখন যখন মনে পড়বে
কল করবে, তবে মামাকে বিরক্ত করবে না। মামাকে ফোন করতে বলবে না, মামুনিকে বলবে, কেমন? শুদ্ধ মাথা দোলায়। ভেতরে বর আসনের কাছে হই হট্টগোলের আওয়াজ পেয়ে ইহান শুদ্ধকে নামিয়ে দিয়ে যায় সেখানে। হই হুল্লা করছে উজ্জ্বলের বন্ধুরা। খাওয়া শেষে যখন বর বউকে মুরব্বীদের কাছে দোয়া চাইবার জন্য নিয়ে যাওয়া হবে, তখন আবিষ্কার হলো উজ্জ্বলের জুতো নেই। ওনারা পাকড়াও করলেন ইসি, ইনু, প্রণমী আর বাকি মেয়েদের। ওরা দাবি করে বসলো আরো 50,000। এটা নিয়ে খুনসুটি হচ্ছে, কেউ কারো থেকে কম নয়। উজ্জ্বল খালি পায়ে বর আসনে দাঁড়িয়ে আছে, সেহাও চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার ইহানের মেজাজ বিগড়ে গেল। গিয়ে নিজের ভাই বোন আর বোন জামাইদের আড়ালে ডাকলো এবং চেঁচিয়ে উঠল ইনু আর ইসির উপর। ফাজলিমির একটা সীমা থাকে জানিস, তখন না একলা নিলি? আবার কি এটা কেমন চাইছে? আমি মুইন আর প্রীতম ভাই বোনদের মধ্যে ঢুকলো না, ওদের বকা খেতে দিয়ে দাঁত কেলাতে কেলাতে বেরিয়ে এলো। এদিকে ইরফান পারছে না বড় দাদানকে থামাতে। ওরা কত বড় বড় অফিসার জানিস? ওদের গাড়ি দেখে কতজন সালাম ঠকে জানিস? তাদের সাথে হেলে দুলে মস্করা করছিস আহমকের মতো। ইসির হঠাৎ কান্না চলে আসলো বকুনি খেয়ে। বড় দাদান এভাবে কখনো বকে না। ইরফানও ছলছল চোখ দুটো দেখে ইহানকে সরিয়ে নিয়ে বলল, কেউ মাইন্ড করছে না, তুমি ওভার রিঅ্যাক্ট করছো। আমি ওভার রিঅ্যাক্ট করছি? দে উজ্জ্বলের জুতো দে, আগে সেহাকে বিদায় জানাই, তারপর সন্ধ্যায় তোদের ধরছি। জুতো লাগবে? আমরা কেউ দিতে পারবো না, তোমার লাগলে তুমি কিনে আসো। আচ্ছা আনবো, কোথায় রেখেছিস? ইরফান বাঁকা হাসলো, পরপর গাছাড়া ভঙ্গিতে বলল, প্রেরণাপুর কাছে যাও, গিয়ে নিয়ে আসো। কেউ যাবে না আমাদের মধ্যে থেকে। জুতা তোমার প্রয়োজন, তুমি আনবে, যাবে আর প্রেরণাবাকে বলবে আপনার কাছে ওরা যেটা রেখে দিয়েছে সেটা আমাকে দিন। ইনশিরা হঠাৎ চোখ মুছে হেসে ফেললো খিলখিল করে। ইনুও হাসছে। ইরফান নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। ইহান ওদের সবাইকে কটমট দৃষ্টিতে কিছুক্ষণ দেখে হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকে সোজা দোতলায় উঠল। গেস্ট রুমের দরজার কাছে এসে থামলো। ওর পা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লম্বা শ্বাস ফেলে নক করলো। খানিক বাদে প্রেরণার দরজা খুলতে ইহান ওর দিকে না তাকিয়ে তাড়াহুড়ো গলায় বলল, আপনার কাছে ওরা যা রেখে গিয়েছে আমাকে দিন। প্রেরণা 2 সেকেন্ড তাকিয়ে থাকলো লোকটার দিকে, তারপর গিয়ে একটা গোলাপ ফুল এনে ইহানের দিকে বাড়িয়ে দিতে ইহান চোখ বড় বড় করে তাকালো, কেসে উঠল। অতি দ্রুত নিজেকে সামলে নিলেও সামলাতে পারল না নিজের গলা, বলল, এটা মানে? এটা কেন? ফুল দিয়ে কি? কেন? প্রেরণা কপাল কুচকায় অবাক হয়ে বলে, ওরা তো এটাই রেখে গেল আমার কাছে, এটা উজ্জ্বল ভাই এনেছে সেহার জন্য। নিমিষেই হাঁপ ছাড়ল ইহান। ফুলটা নিল না, সংকোচ নিয়ে বলে, সরি, এটা না আসলে। ঠিক তখনই পেছন থেকে ইরফানের আওয়াজ পেল। ইসির ঘর থেকে উজ্জ্বলের লুকানো জুতা নিয়ে সিঁড়ির কাছে যেতে যেতে বলে, 40,000-এ রাজি হয়েছে দাদান, যতটা ভেবেছি অতটা কিপটে না। ইহান দাঁতে দাঁত চেপে এগিয়ে এলো, ভাইকে হুমকি দিয়ে বলল, এই শেয়ার বিদায়ের পর তোরা সবটা আমার সাথে দেখা করবি। মিছিমিছি হাই তুলল। ইরফান জবাব দিল, হবে না, আমরা যাচ্ছি শেহার সাথে। সন্ধ্যা হব হব করছিল, তখন বৃষ্টিও নামবে বোধহয়। সেহা তখন শান্তিনীরে সদর দরজায় দাঁড়িয়ে আছে, বাবা, মামা, মামির আর ভাই বোনদের কাছ থেকে বিদায় নেবে বলে। শান্ত একটুও কাঁদছে না, নিজেকে খুব শক্ত রাখার চেষ্টা করে মেয়ের কপালে চুমু খেয়ে বলে, আমি জানি তুমি খুব ভালো থাকবে, যে চেষ্টা তোমার মধ্যে আছে। নিজের সাথে সাথে উজ্জ্বল আর দাদুকেও ভালো রেখো। সামান্য দায়িত্ব বাড়িয়ে দিলাম মা, সামান্য একটু দায়িত্ব। সেহা কাঁদছে বাবাকে ধরে রেখে। ওর মামিরা ওকে টেনে নিয়ে চুমু খেলো অজস্র। এরপর এলো ওর মামাদের পালা। ইসি তার একমাত্র সন্তানকে সব মামারাই মাত্রাতিরিক্ত স্নেহ করেছে, বলতে গেলে নিজের ছেলে মেয়েদের থেকেও বেশি আহ্লাদ দিয়েছে সেহাকে। সেহা মামাদের ধরে কাঁদছে, মামারা ওকে ধরে কাঁদছে। উজ্জ্বল বিব্রত ভঙ্গিতে একপাশে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ইনু, ইসি একপাশে দাঁড়িয়ে কাঁদছে। ওদের কান্না শুনে কান্না পাচ্ছে প্রণমীরও। সেহা সবাইকে বিদায় আলিঙ্গন করে এক দফা কেঁদে গিয়ে ইহানের সামনে দাঁড়ায় ইরফানের সামনে। 2 ভাই ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে উজ্জ্বলের হাতে তুলে দেয়। ইহান গলার স্বর খুব স্বাভাবিক রেখে বলে, আমাদের 5 ভাই বোনদের মধ্যে সব থেকে সরল মনের মেয়েটিকে আপনি নিয়ে নিলেন, প্লিজ। উজ্জ্বল ওকে আর কিছু বলতে না দিয়ে আলিঙ্গন করলো ইহানকে, ইরফানকে। নিজের শ্বশুর আর মামা শ্বশুরদের হাতে ধরে দোয়া নিয়ে বউয়ের হাত ধরে গাড়িতে উঠল। নিজাম মাহমুদ এসে দাঁড়ালেন এ বাড়ির বড়দের সামনে। সবার কান্না দেখে অশ্রুসিক্ত তারও চোখ। ধরা গলায় সবাইকে আশ্বস্ত করলেন, যতদিন জীবিত আছি ওদের দুজনের পাশে থাকবে ইনশাল্লাহ। খুব সুন্দর করে সংসার করা শেখাবো ওদের, এত কান্নাকাটির কিছু হয়নি। শেষ সময়ে প্রেরণাও নামলো। পরি চোখের পানি মুছে এসে ওকে বলল, ইসি, মুইন, ইরফান, প্রণমী, ইনু, প্রীতম সবাই যাচ্ছে সেহার সাথে, তুমি যাবে? শুদ্ধর ভালো লাগতো। না আন্টি, শুধুর পরীক্ষা চলছে তো। কথাটা বলে প্রেরণা আশেপাশে তাকিয়ে শুদ্ধকে খুঁজতে লাগলো। দেখতে পেল শুদ্ধ ইহানের কোলে। সেহাকে নিয়ে যখন বরের গাড়ি শান্তিনীরের গেট পেরুলো, তখনও ইহান গেটের কাছে দাঁড়িয়ে শুদ্ধর সাথে কথা বলছে, অনবরত শুদ্ধকে বিবরণ দিচ্ছে।
সে আন্টি এখন থেকে লয়ার আঙ্কেলের বাড়িতে থাকবে, কারণ তাদের বিয়ে হয়ে গেছে। শুদ্ধ গভীর মনোযোগে তার সমস্ত কৌতূহলী প্রশ্নগুলোর উত্তর জেনে নিচ্ছে। প্রেরণা দৃশ্যটা কিছুক্ষণ দেখে ভেতরে ঢুকে মিস জেনিকে খুঁজতে লাগলো। এখন তাদের বেরোতেই হবে। পুরানো ঢাকাতে রাজকীয় এই বাড়িটা সেহার স্বামীর বাড়ি। নেমপ্লেটে বড়সড় করে লেখা খান প্যালেস, নিচের দেয়ালে আঁচড় কেটে ছোট করে লেখা খানদের খানদানি প্যালেস। দেখলেই বোঝা যায় পাড়ার কোনো দস্যি ছেলে এটা করেছে। ওরা যখন পৌঁছালো তখন এশার আজান দিয়েছে। আজ রাস্তায় খুব জ্যাম ছিল। বেনারসিতে ঘেমে নিয়ে একাকার সেহা গাড়ি থেকে নেমে ফুরফুরে হাওয়া চোখের সামনে সাদা রঙের বাড়িটা দেখে একটু শান্ত হলো। কেঁদে কেটে সাজগোজের অবস্থা খুব খারাপ করেছে মেয়েটা। উজ্জ্বলের কলিগ ও বন্ধুসহ দূরের বরযাত্রীরা চলে গিয়েছে। এখানে আপাতত নিজাম মাহমুদ, উজ্জ্বল, তার কিছু চাচা চাচি আর বাড়ির জন বিশেক কেয়ারটেকার ছাড়া আর কেউ নেই। নিজাম মাহমুদ গাড়ি থেকে নেমে সবাইকে উদ্দেশ্য করে বলেন, বাড়িটা মহিলা বিবর্জিত ছিল এতদিন। নাতবু আসবে শুনে 4 জন খালা রেখেছি। মুইন বলল, আপনাদের নিকট আত্মীয়ের ভেতরেও কোনো মহিলা নেই? আছে, তবে সবাই লন্ডনে সেটেলড। এখানে যে কয়েকজন আছে তারা ভেতরে আছে বউ বরণ করবে বলে। 2 দিন থেকে চলে যাবে বরিশাল। বলেই নিজাম মাহমুদ এসে সেহার হাত ধরল, নরম গলায় বলল, অসুস্থ হয়ে পড়লে এসো গিন্নি তোমার সংসারে। সেহা দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখছে। ওর পেছনে পেছনে ঢুকলো মুইন, ইসি, ইরফান, প্রণমী, ইনু, প্রীতম। বাড়িতে ঢুকে উজ্জ্বল আর নিজাম মাহমুদ ব্যস্ত হয়ে পড়েন অতিথি আপ্যায়নে। হেল্পিং হ্যান্ডের পর্যায়ক্রমে এটা সেটা আদেশ দিয়ে নাজেহাল অবস্থা করে ছাড়লেন। সবাই হাঁপাচ্ছে। উজ্জ্বলের 2 জন চাচি এসে সেহাকে সামলে নিল। এক পর্ব চলে গেল সেহার মুখ দেখে তার হাতে উপহার সামগ্রী তুলে দিতে দিতেই। মুইন, ইরফান ও প্রীতম সহ বাকিদের এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে খুব একটা সময় লাগলো না। এখানে সবাই বেশ আন্তরিক। রাতের খাবারের পরে সবাই মিলে কিছুক্ষণ গল্প করলেন নিচতলায় বসে। নিজাম মাহমুদকে সবাই ধরল একটা গান গাওয়ার জন্যে। নিজাম মাহমুদ গাইলেন। তারপরে তিনি ব্যস্ত হয়ে পড়লেন কখন তার নাতি আর নাতি বউকে বাসর ঘরে ঢোকাবেন। বিয়ের 2 মাস কেটেছে, এখনও বিষয়টা নিয়ে ওই কপতি ধৈর্য নিয়ে খেলার কোনো মানে হয় না। ইনু ইসিকে ইশারা দিয়ে বললেন, বোনকে ঘরে রেখে আসো, আমি নাতিকে পাঠাচ্ছি। ততক্ষণে উজ্জ্বল শেরওয়ানি খুলে একটা পাঞ্জাবি পরেছে আর সেহাকে পরানো হয়েছে হলুদ জমিন আর সোনালি পাড়ের একটা শিফনের শাড়ি। শুরুতেই ওকে গোসল করিয়ে মেকআপ তুলেছে ইনশিরা। এরপর ইনু হালকা করে সাজিয়ে দিল। খোলা চুল, ঠোঁটে হালকা লিপ গ্লস আর চোখে চশমা, হাতে চুড়ির বদলে শিউলি ফুলের মালা। এই হচ্ছে সেহার বাসরের সাজ। ওকে বাসরের খাটে বসিয়ে ইনু, ইসি আর প্রণমী বেরুলো ঘরে। ওদের ঘুমানোর ব্যবস্থা হয়েছে দোতলারই 3টা কামরায়। প্রেরণা যেতে পারেনি। যখন বেরোবে বলে মনস্থির করলো ঠিক তখনই এমন ঝড় শুরু হলো এ বাড়ির মুরব্বীরা আটকে দিলেন ওর যাওয়া। আর শুদ্ধটাও তাল মেলালো। এরপর প্রেরণার সাধ্য ছিল না ওকে নিয়ে বেরোনোর। শান্ত নিস্তালায় মনমরা হয়ে বসে আছে। মেয়েকে বিদায় দিয়ে 1 দফা কেঁদে অসুস্থ হয়েছে। সেয়াকে কেউ জানায়নি সে কথা। ওকে ঘিরে বসে আছে বাড়ির সবাই ওকে সান্ত্বনা দিতে। প্রেরণা ছেলেকে নিয়ে দোতলায় উঠলো। শুদ্ধকে পড়াতে বসতে হবে তাই। হাতের কাছে বই নেই। আলোর কাছে চেয়ে নিল ইসির কমন ইউজের ল্যাপটপ। এরপর শুদ্ধর ক্লাসের সব অভিভাবকদের সাথে যোগাযোগ করতে না পেরে শেষটায় জিহাদুল কবিরকে কল করলো। সেই লোকটা প্রায়শই কল করে প্রেরণাকে। নাম্বারটা এই ফোনেই আছে। বেশি কিছু খতিয়ে ভাবলো না প্রেরণা। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল শুদ্ধর পড়ার বিষয়টি। কলটা রিসিভ করলেন জিহাদুলের স্ত্রী জেরিন। প্রেরণার পরিচয় জেনে ভদ্রমহিলা কেমন গম্ভীর হয়ে বলে, শুধুতে সায়েন্সের সাবজেক্টের পিডিএফ তো রীতা ম্যামের কাছেই পেয়ে যেতেন। আসলে ভাবি, সবার নাম্বার আমার অফিসিয়াল ফোনে, যেটা বাড়িতে রেখে এসেছি। ভাইয়ার নাম্বারটা এই ফোনে ছিল তাই। জিহাদের নাম্বার আপনার পার্সোনাল ফোনে? ভদ্রমহিলার হঠাৎ প্রশ্নে প্রেরণা বিব্রত বোধ করলো। হঠাৎ বলতে চাইলো, মানে ভাই প্রায়শই শুদ্ধর খোঁজ নিতে আমাকে কল দেয়। পারলো না বলতে। ওপাশে জেরিন ব্যস্ত হয়ে বলল, দিচ্ছি, ফাইলটা রাখুন। ধন্যবাদটা প্রেরণা বলতে পারলো না। বিষয়টাতে খুবই খারাপ লাগছে তার। সে তো আর অবুঝ নয় যে এসব বুঝবে না। বড় বড় শ্বাস ফেলে প্রেরণা। আর কত! এই অপমান অসহনীয়। ছেলেকে রেখে উঠে দাঁড়ায় প্রেরণা। ইসির ঘরের আয়নায় নিজেকে দেখে ঘুরিয়ে ফিরিয়ে। সে মোটেও অত সুন্দর না যে আরেক ভদ্রমহিলা ইনসিকিউর থাকবে নিজের স্বামীকে নিয়ে। নাকি প্রেরণার হাবভাব গায়ে পড়া মেয়েদের মতো, তাই ভদ্রমহিলারা ভাবে তাদের স্বামীকে হয়তো প্রেরণা ছিনিয়ে নেবে। কোনটা আসলে কোনটা? পিডিএফ আসে মেলে। শুদ্ধকে আধা ঘন্টা পড়িয়েছে প্রেরণা। এর মাঝে ইহান দরজায় এসে নক করলো। প্রেরণা মলিন মুখে এগিয়ে গিয়ে দরজা খুলতে ইহান ধীরে ধীরে বলল, নিচে ডাকছে বড় মা খেতে। মিস জেনি খেয়ে নিয়েছে, আপনি শুদ্ধকে নিয়ে যান। শুদ্ধ এলো লাফাতে লাফাতে। আঙ্কেল, খাওয়ার পরে আমি তোমার সাথে বানজি জাম্পিং খেলবো। আমি
ডাউনলোড করেছি গেম। ইহানোর মাথায় হাত বুলিয়ে আদর দিয়ে বলল, আজ না বাবা, তোমার এক্সাম, আম্মু বকবে। এক্সাম 2 দিন পরে। আমি খেলবো খেলবো খেলবো। এইমাত্র জিহাদুল কবিরের স্ত্রীর বিষয়টি নিয়ে প্রেরণা এমনিতেই মনমরা হয়েছিল। শুদ্ধর এই জেদ দেখে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না, চেঁচিয়ে উঠল শুদ্ধর উপর। একদম চুপ করবে তুমি ফাজিল ছেলে। তোমার জন্য যথেষ্ট বিরক্ত হচ্ছি আমি। অনেক বিব্রত করছো তুমি আমায়। সবসময় বিব্রত হতে হয় আমাকে। মায়ের ধমককে শুদ্ধ গুটিয়ে গেল, একেবারেই চুপ হয়ে গেল। সে তো আর অবাধ্য ছেলে নয়। ইহান ছেলেটাকে কোলে নিয়ে অবাক হয়ে প্রেরণাকে দেখে নিচু গলায় বলল, একটা সহজ আবদার করেছে যেটা সব বাচ্চারই থাকে, এতে বিরক্ত হবার কি আছে? আপনার হয়েছেটা কি? জবাব দিল না প্রেরণা। শুদ্ধকে ইহানের কোল থেকে নিয়ে চলে গেল নিচে। ইহান থমথমে মুখে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগায়। বিরক্ত তো তারও লাগছে, মন চাইলেও কিছু করতে না পারার বিরক্তি তার গলা চেপে ধরছে ক্রমশ। প্রণমীকে একটা ঘরে বসিয়ে রেখে ইসি চলে গেছে মুহিনের কাছে। প্রণমী 20 মিনিট ধরে অপেক্ষা করে চূড়ান্ত বিরক্ত হলো ইরফানের উপর। এটা অচেনা জায়গা, লোকটা জানে না প্রণমী একা থাকতে পারবে না। নিশ্চয়ই কোনো চিপায় চাপায় সিগারেট ফুঁকতে গিয়েছে। এরপর হেলে দুলে ঢুকবে রুমে আর গাছাড়া ভঙ্গিতে বলবে, চলো শুয়ে পড়ি, মেলা রাত হলো। রাগ বাড়ছে প্রণমীর। ভাইয়ার ঘরে ভাই আর ভাবি কত খুনসুটি করছে। মইন্দুলা ভাইয়ের ইসিয়াপুও তাই আসে। আর সিগারেট খেতে তো প্রণমী বারণ করে না। সিগারেট খেয়ে এসে চুমুও খায় প্রণমীকে। তাহলে সামনে খেলে কি হয়? ওটা লুকিয়ে খেতে হবে কেন? ওনার যখন মর্জি হবে তখন দেখবে প্রণমীকে। প্রণমী না দেখুক, লোকটার অস্তিত্ব আশা করতে পারে না যখন তখন। আরও 5 মিনিট অপেক্ষা করার পরে হঠাৎ দরজায় শব্দ হতে প্রণমী চমকে উঠল। অচেনা বাড়ি বিধায় সাবধানতাবশত জানতে চাইল। কি? ইরফান দরজা চাপিয়ে হালকা গলায় বলল, তোমার বেয়াই ইরফান মির্জা। হঠাৎ করে রাগটা পড়ে গেল প্রণমীর। মেকি রাগ দেখিয়ে বলল, তো আমার ঘরে কি? ভাইয়া আপুকে ডাকবো? কেন? নালিশ করবো তাই। কি করেছে আমি? প্রণমী যেন দ্বিধায় পড়ল প্রশ্নটাতে। সত্যি ভাবতে বসলো এই লোকের নামে কি অভিযোগ আনবে। ইরফান এসে খপ করে ধরে ওকে আগলে নিল। থুতনি আলতো হাতে চেপে ধরে বলল, ভাবতে হবে না, নালিশ করে 5-6 ঘন্টা, কারণ আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তুমি পরে ঠান্ডা মাথায় ভেবো আমার কোনো অপরাধটা পছন্দ হয় কেমন। ওয়াশরুমে অনেকটা সময় লাগাচ্ছে ইনু। এখানে আসার সময় তার স্কিন কেয়ারের যাবতীয় প্রোডাক্ট নিয়ে এসেছে পাউচে করে। সারাদিনের মেকআপ তুলে একটু আরামে রূপচর্চা করছে। ওপাশ থেকে প্রীতম ডেকে চলেছে সেই কখন থেকে। হুট করে ইনু রেগে গিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছে নিয়ে বলল, হয়েছে কি? সমস্যা কি? এমন ভাব করছো যেন আমাকে ছাড়া ঘুমাতেই পারো না। আমি তোমার কোলবালিশ? এটা আরেক বাড়ি, এভাবে চেঁচিয়ে ডাকছো, লোক কি ভাববে? বলতে বলতে ইনু দেখতে পেল বিছানায় প্রীতমের ল্যাপটপ। হঠাৎ করে ঢোক গিলে ইনু বলল, এটা এখানে কি করছে? আমি এখানে পড়বো না, আমাকে ক্ষমা করো, দোহাই তোমার। প্রীতম চুপচাপ তাকিয়ে আছে। ইনু বলল, ও পড়াবে না? আসলে আমাকে এতটা আতঙ্ক দিয়ে রেখেছো এই পড়াশোনা নিয়ে, সব সময় মাথায় এই কথাটাই ঘুরপাক খায়। তুমি যখন চুমুক খেতেও কাছে টানো, আমার মনে হয় যেন তুমি বলে উঠবে, কালকে যে থিসিস পেপার রেডি করে দিয়েছিলাম সেটা মুখস্থ বলো জান। প্রীতম ওর দিকে খানিক সময় চেয়ে থেকে চুপচাপ ওর হাত টেনে নিয়ে বসালো বিছানায়। কিছুক্ষণ ইনুকে দেখে উচ্চ শব্দে হেসে ফেলে বলল, তোমার আমার কাপড় পিকগুলো দেখবো এখন, সেই জন্য এটা বের করেছি। বড় বড় হাঁপ ছাড়লো ইনু, যেন একটু স্বস্তি পেল। কিন্তু তখনই বাঁকা হাসলো প্রীতম। পরপর বলল, তবে হ্যাঁ, ঘুমানোর আগের 3 নাম্বার থিসিসটা মুখস্থ বলে ঘুমিও, কেমন জান? লবিতে নিজাম মাহমুদের সাথে দেখা। তাকে শুভরাত্রি জানিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল ইসি। উজ্জ্বলকে শেহার কাছে পাঠিয়ে এইমাত্র সে ফুরসত পেল ঘুমাতে যাওয়ার। ঘরে ঢুকে দেখলো মুইন কারোর সাথে কথা বলছে, অফিসিয়াল ফোন। ইসি ওকে বিরক্ত না করে বিছানার এক কোণে চুপচাপ বসলো। এক দৃষ্টিতে চেয়ে রইল মুইনের দিকে। লোকটা নিজের ট্রান্সফার সংক্রান্ত ঝামেলা নিয়ে ওর কাছে ধর্ণা দিচ্ছে বিগত কয়েকদিন ধরে। কাউকে বাদ রাখছে না অনুরোধ করতে, অথচ কিছু টাকা দিলে বিষয়টা সুন্দর করে সমাধান হয়। সেই টাকাটা সে শ্বশুরের থেকে নেবে না মরে গেলেও, এটাই তার পণ। দীর্ঘ সময় আইজিপি স্যারের সাথে কথা শেষ করে ইসিকে কাছে টানলো মুইন। মুখটা শুকনো তার। কাল খুব ভোরে এখান থেকে চলে যেতে হবে তাকে। ইসির কপালে চুমুখে উদাস গলায় বলল, শুনছি আমাকে প্রয়োজনে মফস্বলে ট্রান্সফার করবে, তবু এখানে আনবে না। ইসি লোকটার দুগালে নরম দুটো হাত রেখে বলল, ট্রান্সফার না হলে নাই, তোমার কারো কাছ থেকে টাকাও নিতে হবে না, আমাকে তোমার সাথে নিয়ে চলো। হাসলো মুইন। শুয়ে পড়ল ইসিকে নিয়ে। ওকে পরম আবেগে জড়িয়ে ধরে বলল, তুমি সেফলি আমার পরিদের এনে দাও এবং কিছুটা সময় দাও আমাকে। আমি কখনোই এক জেলাতে 1 বছরের বেশি টিকবো বলে মনে হয় না ইসি।
64 জেলাতে যেখানে যেখানে এই মুইন ফরাজি বদলি হবে তার বউ আর মেয়েদের সাথে নিয়েই হবে। একটুও কাজছাড়া করবে না তখন তিনজনকে, শুধু আর কয়েকটা মাস। তুমি বুঝলে কি করে মেয়েই হবে? চুমুক খেলো ওকে মুইন বলল, এটা আমার বাবা সুলভ গাট ফিলিং। ফুলের ঘ্রাণে ম করছে গোটা কামরা, সব দেশীয় ফুল। কড়া ঘ্রাণে মাথা ঝিমঝিম করে উঠতে চায় সেহার। ইচ্ছে করে স্নো হোয়াইটের মতো লম্বা ঘুমে তলিয়ে যেতে, কিন্তু না, এখন ঘুমিয়ে পড়া যাবে না, লোকটা কি নাকি ভেবে বসবে। তাই ঘুম তাড়াতে হাত বাড়িয়ে একটা ফুল তুলে ফুলের পাপড়ি ছিঁড়তে থাকে সেহা খুবই মনোযোগ দিয়ে। উজ্জ্বল ঘরে ঢুকে খুবই সহজ স্বাভাবিক ভঙ্গিতে, দাদুর রুমে ছিল এতক্ষণ সে, দাদাকে ওষুধ খাইয়েছে। ও ঘরে ঢুকতে সেহা নড়ে চড়ে উঠল। উজ্জ্বল আন্তরিক হাসি হেসে হালকা গলায় বলল, তো যা ফোনে বলেছিলাম শ্রাবন্তী, রাতে এই সময়টা আমি দাদুকে ওষুধ খাইয়ে ঘরে ঢুকি, একটু দেরি হয় ঘরে ঢুকতে, তুমি কি বিরক্ত হবে? দুপাশে মাথা নাড়ে সেহা বলে, রাত্রে এই সময়টা আমিও পড়া রিভিশন দিই, আপনি কি বিরক্ত হবেন? উজ্জ্বল হেসে চুপচাপ মাথা নেড়ে দরজা লাগায়। দরজা লাগাতে গিয়ে টের পায় উজ্জ্বল তার হাত কাঁপছে, অতি হাস্যকর ব্যাপার। সেহা উঠে দাঁড়ায়। উজ্জ্বল বলে, আরে উঠে দাঁড়ালে কেন, বসো প্লিজ, যদি সালাম করতে চাও তবে আমি হতাশ হব। সেহা লাজুক হেসে বলল, না মানে আপনাকে দেখে দাঁড়ালাম। আচ্ছা বসো, বাবার সাথে কথা হয়েছে? জি। উজ্জ্বল বসলো সেহার মুখোমুখি। মেয়েটাকে দেখলো মুগ্ধ হয়ে। গত 2 মাসে দুজন কত সহজ হয়েছে। উজ্জ্বল মাঝে মাঝে রাতে ভেবেও রেখেছে প্রথম রাতে কিভাবে প্রেমময় আলাপ শুরু করবে, অথচ চোখের সামনে বউকে পেয়ে সেসব কথা ভুলে বসে গিয়েছে সে। কোনো কথা আসছে না তার, শুধু পাঞ্জাবির পকেট থেকে একজোড়া চিকন সোনার চুড়ি বের করে সেহাকে বলল, তোমার গিফট, হাত দাও। সেহা অবলীলায় হাত বাড়িয়ে দিল। চুড়ি দুটো তার গোলগাল হাতে বেশ আকর্ষণীয় লাগছে। এবার উজ্জ্বলের জন্য উপহার বের করলো সেহা। মানুষটা এই 2 মাসে প্রচুর গিফট দিয়েছে তাকে। সেহা তার নিজের জমানো টাকা দিয়ে উজ্জ্বলের জন্য একটা স্বর্ণখচিত সাইন পেন কিনেছে। এছাড়া সেহা ভেবে পায়নি লোকটাকে আর কি দেওয়া যায়। লোকটার কাছে সবসময় একটা কলম থাকেই, এটা খুবই দরকারি হয়তো লোকটার কাছে। উজ্জ্বল সেহাকে ধন্যবাদ দিয়ে উপহারটা তার কেবিনেটে সযত্নে তুলে রেখে বসলো। ঘড়ির কাঁটায় তখন 12টা বেজেছে। সেহা ঘড়ির দিকে তাকাতেই সংকোচ গাঢ় হলো। বেশ রাত হলো। এখন কি করবে সেহা? ঘুমিয়ে পড়বে? লোকটার কাছে জানতে চাইবে এখন তারা ঘুমাবে কিনা। সেটা কেমন দেখায়? বিয়ের 2 মাস পেরিয়েছে, এখন এত নখরা করার কোনো মানে আছে? নেই তো। উজ্জ্বল যেন পড়তে চাইছে সেহাকে। সেহার সংকোচকে হঠাৎ বেশ স্বাভাবিক গলায় বলে উঠল, যদি এখনো তুমি হঠাৎ বলে ওঠো তুমি কাউকে ভালোবাসতে থাকি ভুলে মনের সমস্ত খারাপ লাগা সরিয়ে আমাকে সহজভাবে মেনে নিতে আরও 2 দিন সময় চাও, তবু আমি মাইন্ড করব না। সেহা হোঁচট খেলো। পরপর নাটকীয় ভঙ্গিতে বলল, ওমা, এত ভালো আর উদার লোক আপনি? হেসে ফেলল উজ্জ্বল। সেহার নাক টিপ দিয়ে বলল, না, আমি সাইকোলজিস্ট এবং আমি মোটেও চাই না আমি আমার বউকে যখন প্রথম ভালোবাসবো তখন সে তার কোনো এক্স ফিক্সের কথা মাথায় আনুক। সেহা হাসছে লজ্জা পেয়ে, নাক ডলতে ডলতে বলছে, এক্স বুঝলাম, ফ্যাক্স কি? এটাও কি এক্সের প্রজাতি? হ্যাঁ, একটা হলে এক্স, 2 জন হলে এক্স ফিক্স। নিস্তব্ধ বাড়িটাতে গভীর রাতে ওদের দুজনা চাপা হাসির রোল পড়ে। সেহা হাসতে হাসতে বলে, আপনার শুনেছি 3 জন ছিল প্রেমিকা, তবে সেটা কি হবে? এক্স ফ্যাক্স ট্যাক্স? উজ্জ্বল হাসতে হাসতে বলে, দাদু কাউন্ট করতে ভুল করেছে, আমার 5 জন ছিল প্রেমিকা, তাহলে সেটা হবে এক্স ফিক্স টেক্স মেক্স রেক্স। সেহা মুখ চেপে হাসছে। লোকটার মাঝে একটা দুষ্টু বাচ্চা টাইপের ব্যাপার আছে যেটা সেহা বরাবরই উপভোগ করে। হঠাৎ হাসি থামিয়ে সেহা ধীরে ধীরে বলে, নেই এমন কেউ আমার। এক্স ফ্যাক্স ট্যাক্স ম্যাক্স র্যাক্স কিছুই নেই আমার। আপনাকে আপন করতে অসুবিধা নেই। উজ্জ্বল চুপ করে দেখতে লাগলো মেয়েটাকে। সেহা চোখ নামিয়ে নেয়। সত্যি বলতে সেহা বহুবার চেয়েছে উজ্জ্বলের সাথে রাগী মির্জার কথা বলে দিয়ে একটু হালকা হতে, তবে সেহা পারেনি, কখনো পারবেও না। কি লাভ হবে? লোকটার সাথে দাম্পত্যে ওই তথ্যটার আদৌ কোনো দরকার আছে? অযথা ঝামেলা হবে। সেহা নিজের আবেগ তাড়িয়েছে, এটা সেহা জানে। তবে সংসার জীবনে কখনো মূল্যমানিল্য হলে লোকটা যদি সেহার অতীত টেনে হীনমন্যতায় ভুগে,
যদি কখনো লোকটা মনে মনে এটা ভেবে কষ্ট পায় যে সেহা হয়তো তাকে প্রথম আবেগের মতো ভালোবাসতে পারছে না, তখন আর সবার মতামত কি সেহা জানে না? তবে সেহার মত হলো কিছু গোপন কথা যেগুলো সবসময় গোপন রাখাই উত্তম। কোথায় যেন পড়েছিল সেহা, কিছু গোপন কথাকে শাড়ির মতো ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে হয়, কাউকে দেখাতে হয় না। সেহাও ওটাই করবে। সেহার অন্যমনস্কতা কাটলো গালে শক্ত হাতের স্পর্শ পেয়ে। সেহা গলা খাকারি দিয়ে গুটিয়ে গেল। উজ্জ্বল নরম গলায় বলল, কি ভাবছো শ্রাবন্তী? সেহা দুই পাশে মাথা নেড়ে আবারও বলে, নেই, আমার কোনো অতীত নেই। একটা অমায়িক হাসি উপহার দিল ওকে উজ্জ্বল। গালে হাত বোলাতে বোলাতে বলল, আচ্ছা আচ্ছা, বুঝলাম তোমার কোনো অতীত নেই। তুমি একেবারে প্রস্তুত আমাকে মানতে? তবুও এখন ঘুমাও, সারাদিন ধকলে ক্লান্ত তুমি, একটু সময় তো প্রয়োজন। আর এটা জরুরি নয় বাসর রাতেই করতে হয়। এই প্রথম লোকটার লাগাম ছাড়া কথা শুনে সেহার কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। লজ্জায় চোখ দুটো পর্যন্ত তুলতে পারছে না, শক্ত হয়ে বসে আছে। উজ্জ্বল গো বেচারি সেহাকে দেখে মিটিমিটি হাসছে। এর পরপর এক আচানক কাণ্ড করে বসলো উজ্জ্বল। সেহাকে বুঝতে সময়টুকুও দিল না। আলতো হাতে ওকে টেনে এনে পরপর 3টা চুমু খেলো, একটা সেহার কপালে, একটা গালে আর একটা ঘাড়ে। এই অতর্কিতে হামলায় থরিয়ে কেঁপে উঠল সেহার গোটা সত্তা। মিনিটখানেক খাপিয়ে অস্ফুটে লোকটাকে বলল, তবে এটা কি ছিল? উজ্জ্বল ধরে রাখলো মেয়েটাকে, গালে গাল ঠেকালো গাল। সেহার কানে কানে বলল, একটা মায়া, যেটা প্রথম রাতে লাগিয়ে দেওয়া জরুরি। সেহা চোখ বন্ধ করে খামচে ধরে থাকলো বিছানার চাদর। উজ্জ্বল সরে এলো মেয়েটার থেকে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। পরে সেহাই ধীরে ধীরে চোখ খুলে সহজ স্বাভাবিক লোকটাকে দেখলো। লোকটা বিছানা ঠিক করছে, সেহার ফোন পার্স সরিয়ে রাখছে। সেহা শুধু দেখতেই লাগলো লোকটাকে, ভীষণ সুন্দর লোকটাকে, বয়সে সেহার থেকে বেশ বড় লোকটাকে। উজ্জ্বল হাতের কাজগুলো করে হঠাৎ থামলো, চোখ রাখলো সেহার চোখে। মুখোমুখি এসে বসে ধীরে ধীরে বসলো। হাত বাড়িয়ে চশমা খুললো সেহা নড়চড় করে না। উজ্জ্বল বলে ওঠে, যদিও এটা প্রথম রাতে জরুরি নয়, তবুও কেন হাগিও? সেহা চুপচাপ চোখ নামিয়ে মাথা নিচু করে ফেললো। উজ্জ্বল আরো কিছুটা এগিয়ে বসে বলল, শ্রাবন্তী, আমি সাইকোলজিস্ট হলেও সবসময় মনের কথা বুঝি না, উত্তরটা মুখে বলে দাও। লজ্জায় জমে গেল সেহা। পরপর সব সংকোচ দূরে সরিয়ে নিচু স্বরে জবাব দিল, এনি টাইম। উত্তরটা দিতে দেরি উজ্জ্বল ওকে মিশিয়ে নিল নিজের সাথে। পবিত্র মিলনের প্রথম আলিঙ্গনে দুজনেই আবেগে তিত্তির করে কাঁপতে থাকলো লক্ষ লক্ষ মুহূর্ত। সেহার ইচ্ছে করলো না নিজেকে ছাড়িয়ে নিতে, উজ্জ্বলও ছাড়লো না। ঘড়ির কাঁটা যখন 1টার ঘরে, তখন উজ্জ্বল বলল, আমাদের এখন ঘুমানো উচিত। সেহা জবাব দিল না। হঠাৎ উজ্জ্বল টের পেল সেহা কাঁদছে। ওকে আগলে নিয়ে গলায় দরদ ঢেলে উজ্জ্বল বলল, তোমাকে বিব্রত করছে? দুপাশে মাথা নাড়ে সেহা। জবাবটা দেয় না উজ্জ্বলকে। একটা লম্বা শ্বাস ফেলে বলে, যদিও এটা জরুরি নয়, তবে আপনি আমার চোখ দুটোকে মুছিয়ে দিবেন প্লিজ। আমার হাত কাঁপছে, আমি কাঁপছি, থামতে পারছি না। সকাল 9টার মধ্যেই বাড়ি ফাঁকা হয়ে যায়। সবাই যে যার কাজে বেরোয়। বাড়িতে থাকে সামিন আর এ বাড়ির মেয়ে বউরা। আজ ইহানও আছে। মূলত সে আজ দেরি করে বেরোবে, তাদের দলীয় মিটিং আছে 12টায়। ঋতু আজ বাড়ির নিরিবিলি সময়টাকে কাজে লাগায়। সেহার বিয়ের পর থেকে একটার পর একটা ঝামেলায় আর হাঁপ ছাড়তে পারেনি সে। আজ আলোকে টানতে টানতে নিচে নামিয়ে সামিনের কাছে গেল। সামিন তখন ফুরফুরে মেজাজে ইহানের সাথে আড্ডা দিচ্ছিল চা খেতে খেতে। ঋতুর চঞ্চলতা চোখে লাগার মতো। গিয়ে সরাসরি চেয়ার টেনে বসলো ছেলে আর ভাসুরের সামনে। ইনিয়ে বিনিয়ে নয়, বরং সহজভাবেই বলে দিল, ইহানের জন্য মেয়ে দেখছি। ইহান চায়ে চুমুক দিতে গিয়েও দেয় না। ভাবলেশহীন চোখে মাকে দেখে। আলো ঋতুর কথায় সায় দিয়ে বলে, ভালো কথা। সেহাকে উঠিয়ে দেওয়ার 2 সপ্তাহ তো ওদের বাড়িতে ঝামেলায় কথাটা তোলাই হয়নি। আমার কাছে পাত্রের লিস্ট। পাত্রী একজন পছন্দ করে ফেলেছি আমি, ভাবি, আর চিন্তা নেই। আলোকে থামিয়ে দিয়ে ঋতু বলল, হাতের ফোনটাতে একটা মেয়ের ছবি। মেয়েটা সুন্দরী। ঋতু ছবিটা ঘুরিয়ে ফিরিয়ে সামিন আর ইহানকে দেখিয়ে বলে, কর্নেল ইব্রাহিম মাহতাবের ছেলে মেহেক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। বয়স মোটেও কম নয়। ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলেছে তোর বাবা, সেও আগ্রহী। তুই রাজি থাকলে কথা আগাই। ইহান ছবিটা দেখেনি, সে দেখছে মাকে। সামিন এবার কেসে উঠে বলে, না, ভালোই আছে, ওই ফ্যামিলি তো ভালোই, মেয়েও খুব ভালো হবে হয়তো। আলো ইহানের নির্লিপ্ততা দেখে বলে, দেখ, অনেক হয়েছে ইহান, অনেক কথা শুনতে হচ্ছে মানুষের। তুই কেন সুযোগ করে দিচ্ছিস যেখানে বিয়ে না করার তোর কোনো কারণই নেই?
আমাদেরও তো একটা আশা আছে নাকি, তোর বউ দেখবো না আমরা? ঋতুর মধ্যে চাপা উত্তেজনা, বারবার চোখের সামনে প্রেরণার মুখটা ভেসে উঠছে। কিন্তু না, সে এটা হতে দেবে না। তার ছেলে অমন একটি মেয়েকে অন্তত ডিজার্ভ করে না। ইহানের দিকে তাকিয়ে বলে, এত বেশি সময় দিতে পারবো না আর, যথেষ্ট নাটক করেছিস, এখন কিছু একটা বল। ইহান উঠে দাঁড়ালো। ঋতুর হাত পা কাঁপছে। ভাবলো ছেলে এক্ষুনি প্রেরণার কথা তুললে সে কি করে নিজেকে সামলাবে। সামিন ভাইয়ার সামনে চেঁচামেচি তো করতে পারবে না, তবে কি করবে। কিন্তু ইহান ঋতুকে চূড়ান্ত অবাক করে দিয়ে ধীর স্থির বলল, নাটক করবো না, তোমার যেটা ভালো মনে হয় করো। ঋতু এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলের দিকে। ইহান চলে যাওয়ার পর মুখটাকে অস্বাভাবিক হাসি হাসি করে সামিনকে বলল, আমি আজ বিকালে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলবো, আজই, একটুও দেরি করব না। সিঁড়িতে দাঁড়িয়ে বিস্ময়ে হতবাক ইসি দেখছিল সবকিছু। তারপর পেটে হাত চেপে দোতলায় উঠে ঘরে গিয়ে দরজা লাগিয়ে প্রথমে ইরফানকে কল করলো। ইরফান কলটা রিসিভ করলো না। ওকে না পেয়ে ইনুকে কল দিল ইসি। তাড়াহুড়ো করে যেটুকু জানাবার জানালো। হতভম্ব ইনু কল কেটে সোজা চলে গেল প্রেরণার কাছে। তার তো দুশ্চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে দাদানের জন্য। সে জানে দাদান প্রেরণা আপুকে প্রচণ্ড ভালোবাসে, তবে বিয়েতে রাজি হলো কেন? প্রেরণা আপুর মনে একটুও জায়গা হলো না দাদানের। এমন কঠিন মানবীয় হয়? প্রেরণা আজ রেস্তোরাঁয় বসবে। রেডি হয়ে দাঁড়িয়ে পড়ল ইনুর সামনে। ছটফটে ইনু শুকনো গলায় বলল, জানো আপু, বড় দাদানের জন্য পাত্রী দেখা হচ্ছে, বড় দাদা নাকি বিয়ে করবে। প্রেরণা স্থির দৃষ্টিতে দেখলো মিনিট দুয়েক ইনুকে। পরপর ঠান্ডা গলায় বলল, ওকে। ইনু আরো বেশি ছটফটে হলো, বলল, ও ওকে মানে? প্রেরণার তাড়া ছিল, কিঞ্চিত বিরক্ত হয়ে বলল, তো কি বলবো? আলহামদুলিল্লাহ তো বিয়ে হলে বলতাম। পথ ছাড়ো ইনু, আমার দেরি হচ্ছে। মিটিং শেষে অলস সময় পার করছিল দলের ছেলেরা। ইহান চুপচাপ গম্ভীর মুখে কিছু কাগজে সই করে যাচ্ছিল। ক্লাবে পাতা পড়ারও শব্দ নেই। হঠাৎ আপন হাই তুলে বলল, একটু গান ছাড়তে ইচ্ছে করছে। তো ছাড়বি, অসুবিধা কি? ইহান জবাব দিতেই নাহিদ লাফিয়ে উঠে দাঁড়িয়ে বলল, সে সুযোগ নেই, আজ রেস্তোরাঁয় ভাবি আছে, এসে ভীষণ কথা শোনাবে। আচ্ছা ভাই, ভাবি কেন এমন বলো তো? আমরা তো রেস্তোরাঁ থেকে 10 হাত দূরে থাকি। তবুও সে মনে করে তার মেয়েদেরকে উত্তপ্ত করি, ছলে বলে। ভাই, ভাবি কিন্তু আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। ইহান চোখ তুলল, ঠান্ডা গলায় বলল, কে ভাবি? অন্তর অবাক হয়ে এগিয়ে এসে নাটকীয় ভঙ্গিতে বলল, কে ভাবি মানে? প্রেরণা আপা। হাতের কাগজগুলো ড্রয়ারে রেখে ইহান লম্বা শ্বাস ফেলে বলল, উনি তো ওদের ভাবি নয়। এ ধরনের ফাজলিমি করে আমাকে আর ওনাকে ফার্দার বিব্রত করবি না। তোরা এখন যা, 3টার মধ্যে চলে আসবি গোসল ছেড়ে। কিন্তু ভাই, আপনি তো ভাবিকে যেতে বলেছি আমি। ইহানের ওই ধমকটাতে যেন মিয়ে গেল সবাই। হঠাৎ করে ভাইয়ের এত রাগ ওঠার কারণ ওরা জানে না, অথচ ভাই নিজেই আগে ভাবি ডাকটা খুব উপভোগ করত। ছেলেগুলো বেরিয়ে গেলে ইহান একা থাকলো ক্লাবে। আজ মেয়র আসবে, তাই বাড়িতে যাবে না লাঞ্চে। ঋতু কল করে বলল, খেতে আসবি না? না, এখানে খেয়ে নেব। আমি আর তোর বড় মা বিকেলে যাব ইব্রাহিম ভাইয়ের বাড়িতে, ভাবি চায়ের দাওয়াত দিয়েছে, এই সুযোগে সামনাসামনি দেখে আসতাম মেহেককে। ইহান চুপচাপ থাকলো কিছু মুহূর্ত। অতঃপর সমস্ত গ্লানি ফোঁস শব্দে দীর্ঘশ্বাসের সাথে বের করে দিয়ে বলল, যা ইচ্ছা করো। বেলা 3:30 তখন। মিল টাইম শেষ হয়েছে, এখন আর অর্ডার নেওয়া হবে না লাঞ্চের। শেফরাও বেরিয়েছে। এমতো অবস্থায় সাদে আহ্লাদের দরজায় ইহান তাজওয়ার মির্জাকে দেখে আফরার মাথায় হাত। শুকনো মুখে এগিয়ে আসতে ইহান আন্তরিক হেসে বলল, ইউ আফরা রাইট। আফরা আজ আমি একা খাবো, যে কোনো এক পদ দিয়ে, একটু তাড়াতাড়ি। বলেই ইহান চেয়ার টেনে বসলো। লোকটাকে খুব ক্লান্ত লাগছে। আফরা আর কিছু বলতে পারলো না, ফিরিয়ে দিতে পারলো না। সোজা দৌড়ে গেল প্রেরণার কাছে। ম্যাম হয়তো একটা ব্যবস্থা ঠিকই করবে। দুপুরে নিজের মিল নেয়নি প্রেরণা, অর্ধবার্ষিক হিসেব নিয়ে ব্যস্ত ছিল। আফরা গিয়ে চাপা স্বরে চেঁচিয়ে উঠল, ম্যাম, ইহান তাজওয়ার মির্জা এসেছে। সাথে সাথে উঠে দাঁড়ায় প্রেরণা। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে বাইরের ঘরে উকি মেরে মানুষটাকে দেখলো। গুনে গুনে 15টা দিন পরে দেখলো। আফরা বলতে থাকে, এখন মিল টাইম শেষ, এটা বলিনি ম্যাম, ওনাকে ক্ষুধার্ত লাগলো। ভালো করেছো। তবে ম্যাম, উনি কি জানেন না এই সময় আমাদের লাঞ্চের অর্ডার নিই না? অনেক ব্যস্ত লোক আফরা, এত কিছু মনে থাকে? যাও গিয়ে পানি দাও আগে। ম্যাম, খেতে কি দেব? বলে দেব মেনু সামান্য আছে 2 পদ। প্রেরণা হাঁপ ছেড়ে বলল, বলার দরকার নেই, ওনাকে বলো 10 মিনিট অপেক্ষা করতে। ওকে ম্যাম।
আর আফরা শোনো, জি। ওনাকে বলবে না আমি ওনার জন্য ঝটপট মেনু বাড়িয়েছি, ঠিক আছে? বলবে না আমার কথা। অসুবিধা কি ম্যাম? উনি খুশি হবেন। সবাইকে খুশি করলে বিপদ আফরা, তুমি যাও পানি দাও। প্রেরণা 20 মিনিট সময় লাগিয়ে ডাব চিংড়ি আর পুঁই পাতায় ইলিশ পাতুরি করলো, তার সাথে বাকি 2 পদও পাঠিয়ে দিল। ঠিক তখনই হেড শেফ ঝুমা এলো। আফরার হঠাৎ ওয়াশরুমে যেতে হবে, তাই ঝুমাকে ট্রেটা বুঝিয়ে দিল। প্রেরণা উকি মেরেই তাকিয়ে আছে অদূর থেকে। লোকটা বিয়ে করবে শুনেছে, করাই উচিত, বয়স হচ্ছে, এখন লোকটার সংসারী হওয়া উচিত। এই লোকের বউ খুবই ভাগ্যবতী হবে। প্রেরণার অনেক দোয়া থাকবে অমন ভালো মনের একজন মানুষের বিবাহিত জীবনের জন্য। ভাবতে ভাবতেই মলিন হাসে প্রেরণা। ঝুমা গিয়ে মিষ্টি হাসি উপহার দেয় ইহানকে, সালাম দিয়ে ইহানকে খাবার পরিবেশন করে দেয়। ইহান বলে, এত পদ কেন? আমি তো মেনু কার্ড দেখিনি, বলিস 1 পদ দিতে চট জলদি। ঝুমা হেসে বলল, তা হয় ভাইয়া। ইহান অল্প সামান্য নিয়ে খাচ্ছে। ঝুমা এর মাঝে একটা কাণ্ড করে বসলো। ওয়াশরুমে যাওয়ার আগে আফরা তাকে এমনিতেই বলতে ভুলে গিয়েছে প্রেরণা শিখিয়ে দেওয়া কথাগুলো। স্বভাবত বাঁচালো আফরা, বলে উঠল, সত্যি কথা বলতে ভাইয়া, এখন তো আমাদের মিল টাইমই শেষ। খেতে খেতে অবাক চোখে তাকায় ইহান, পরপর পানি খেয়ে বলে, না না ভাইয়া, আমাদের কোনো অসুবিধা হয়নি। ম্যাম তো কঠিন গলায় বলেছে আপনাকে যাতে ফিরিয়ে না দেই। হাত থামলো হঠাৎ ইহানের, চুপ হয়ে রইল। এদিকে ঝুমা ইহান, তাজু আর মির্জার চোখে নিজের ম্যামকে আরো বেশি ভালো বানানোর প্রয়াসে গড়গড় করে বলতে লাগলো, ছিল তো 2টো আইটেম, ম্যাম তো শুধুমাত্র আপনার জন্য আরো 2টো আইটেম তৈরি করলো, সে কি তারা ম্যামের। প্রেরণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে ঝুমার দিকে, কপালে হাত তার। এই মেয়েটার এত কথা বলার দরকার কি? রাগ উঠছে প্রেরণার। ইহান চুপচাপ খাবারটা নিয়ে বসেছিল, হঠাৎ বলে উঠল, তোমার ম্যাম এতগুলো আমার জন্য রেঁধেছে আলাদা করে? জি ভাইয়া। হঠাৎ করে কেমন হাঁসফাঁস করে উঠল ইহানের ভেতরটা। একদৃষ্টে প্লেটের দিকে তাকিয়ে থাকলো দীর্ঘ সময়, আর খেতে পারল না সে। অচেনা ছটফটানি তার কঠিন বুকটাতে হাহাকার লাগিয়ে রেখেছে। ইহান উঠে দাঁড়িয়ে বিল পে করে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় সাদে আহ্লাদে থেকে। ঝুমা বোকা বনে গেল পুরো। কি হলো ব্যাপারটা? লোকটার কি হলো? রেগে গেল না তো? মুখটা শুকনো হলো কেন? এদিকে প্রেরণা চুপ করে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকলো নির্লিপ্ত ভঙ্গিতে। হেমন্তের মাঝামাঝি সময়টাতেই এবছর হাড় কাঁপানো শীত শুরু হলো। এই তো 2 সপ্তাহ আগেও তো ছিল না। হঠাৎ বন্যার পরে আবহাওয়া বদলে গিয়েছে পুরোপুরি। অ্যানাটমি ম্যামের প্রেজেন্টেশন রেডি করতে করতে এক পলক নিজেকে দেখে নিয়ে মৃদু শ্বাস ফেলল সেহা। তাড়াহুড়োতে নিজের চাদরটা আনতে পারল না, ভুলে গেল। সেহার ঠান্ডার ধাত আছে। আজ এখান থেকে বেরিয়ে যেতে হবে কার্ডিওলজি ওয়ার্ডে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হবে। এই ঠান্ডায় বিপদে পড়বে সে। তাড়াহুড়োতে নিজের চাদরটা নিতে না পারলেও উজ্জ্বলের জ্যাকেটটা ব্যাগে ভরে দিয়েছে মনে করে। তবে লোকটাকে জানাতে পারেনি। ওয়াশরুমে ছিল যখন সেহা বাড়ি থেকে বেরিয়েছে। লোকটা কি ব্যাগ দেখবে খুঁজে? না বোধহয়। তার তো আর জানার কথা নয় তার সদ্যবিবাহিত স্ত্রী তার ব্যাগে তার জ্যাকেট ভরে রাখবে। সেহা মিষ্টি করে হাসলো আপনা আপনি। ফোন করলো উজ্জ্বলকে। আজ 3টা কেস হাতে লোকটার, খুব ব্যস্ত। ধরবে কিনা কে জানে। উজ্জ্বল কলটা রিসিভ করলো। সেহা তাড়াহুড়ো লাগিয়ে বলল, খেয়েছেন? আপনার জ্যাকেট পেয়েছেন? আজ রাতে বাড়িতে ফিরবেন? আমি দাদুর কাছে যাচ্ছি, ওখানেই দেখা হবে। ওপাশে মলিন হাসলো উজ্জ্বল। সামনে ভিআইপি মক্কেলকে বসিয়ে রেখে উঠে চলে গেল এক কোণে। হাঁপ ছেড়ে বলল, আজ বাড়িতে ফিরবো, দাদুকে নিয়ে দুজনই ফিরবো। দাদুকে আজ রিলিজ দেওয়া হবে। সেহা নিশ্চুপ হাসে। লোকটার জন্য তার খুব খারাপ লাগছে যদিও। এই 2 সপ্তাহে কত কি যে হয়ে গেল। তাদের প্রথম রাতের পরের দিন ভোরেই নিজাম মাহমুদ চেঁচামেচি করে অসুস্থ হয়ে পড়লেন। চেঁচামেচি করেছিলেন একটা সাধারণ বিষয়ে। সেহার শাশুড়ির রেখে যাওয়া গয়নাগুলো খুঁজে পাচ্ছিলেন না তিনি। আর ঠিক তখনই এই দুর্ঘটনাটা ঘটল। 2 সপ্তাহ ধরে এই হসপিটালের কার্ডিওলজি বিভাগে অবজারভেশনে আছেন নিজাম মাহমুদ। 2 সপ্তাহ ধরে তার পিছনে ছোটাছুটি করছে নবদম্পতি। 2 সপ্তাহ ধরে হতেও হয়ে উঠছে না তাদের প্রত্যাশিত সংসারের পবিত্র সূচনা। দুদণ্ড লোকটা সেহার সান্নিধ্যে এলেও নৈকট্য আর বাড়াতে পারেনি। এই এলোমেলো পরিস্থিতিতে দুজনাই বিব্রত হয়ে পড়ছে দফায় দফায় বারবার। আর আজ তো সব স্বাভাবিক। আজ কি সেহা লোকটাকে ভরসা দেবে? মাথার মধ্যে এইসবই ঘুরছে সেহার। লজ্জা পেয়ে নিজেই হাসে। ওপাশ থেকে উজ্জ্বল গলা খাকারি দিয়ে বলে, তুমি খেয়েছো? হ্যাঁ, ক্যান্টিনে। ওকে, আচ্ছা শোনো, সকালে তোমার ব্যাগে চাদরটা রেখেছি আই থিঙ্ক। তোমার সকালে বলার আগেই তুমি বেরিয়ে গেলে। ঠান্ডা পড়ছে খুব, প্রয়োজনে ব্যবহার করো। বাই। খুবই সহজ স্বাভাবিক ভঙ্গিতে লোকটা বাক্যগুলো বলে কল কাটলো, কিন্তু বাক্যগুলোর রেশ সেহার মস্তিষ্কে থেকে গিয়েছে দীর্ঘক্ষণ।
সেহা অবাক দৃষ্টিতে তার ব্যাগ দেখলো। পরপর ব্যস্ত হাতে ব্যাগের চেন খুলে বের করলো নিজের চাদরটা। দীর্ঘ সময় স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বড় অনুরাগে ছিল চাদরটা খুলে গায়ে জড়িয়ে নিয়ে সেহা বসে রইল ঘোরের মধ্যে চুপচাপ। তারপর হঠাৎ করে সেহা আবারও কল করলো উজ্জ্বলকে। ওপাশে উজ্জ্বল তাড়াহুড়ো লাগিয়ে বলল, জরুরি কিছু বলবে? আমি পরে কল ব্যাক করি। না না, পরে নয়, এখন বলবো। আচ্ছা, এখন কি কদম ফুল পাওয়া যাবে? অসম্ভব। কেন? তাহলে কি পাওয়া যাবে? দেশি ফুল? সদর রোডে শিউলি, কনক চাপা, দলন চাপা, গাঁদা দেখলাম সকালে। আচ্ছা, ওতেই হবে। আসার সময় একটু নিয়ে আসবেন প্লিজ। উজ্জ্বল বুঝতে পারলো না কিছু। সেহা কল কেটে মিটিমিটি হাসলো কিছুক্ষণ। বাকিটা সময় তার মন বসলো না কোনো কিছুতেই। বারবার বড্ড অনুরাগে গায়ের চাদরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আর মনে করেছে তার 2 সপ্তাহের সংসার জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। রোজ সকালে দুজনকে তাড়াহুড়ো করে বিদায় জানিয়ে দুজনের কাজে বেরোনো। রোজ নিয়ম করে উজ্জ্বল মাহমুদ খানের গাড়ি তাকে নিয়ে যায় ক্লাস থেকে। দুজনে মিলে রোজ নিজাম মাহমুদকে দেখে। রাতে তোমার বাসায় গিয়ে পড়তে বসা উচিত বলে সেহাকে আগেভাগে পাঠিয়ে দেয় বাড়িতে উজ্জ্বল। সেহা গিয়ে একটা কি দুটো আইটেম রান্না করে পড়তে বসে। উজ্জ্বল নিজাম মাহমুদের কাছ থেকে বাড়িতে ফেরে রাত করে। আর প্রতিবারই বেশ লজ্জিত করে রাখে মুখটা বউয়ের সামনে, যেন সেহাকে যথেষ্ট সময় না দেওয়ায় অপরাধবোধ তাকে কুরে কুরে খায়। প্রেজেন্টেশন শেষ করে সেহা সোজা চলে গেল নিজাম মাহমুদের কেবিনে। নিজাম মাহমুদের অবস্থা এখন স্থিতিশীল। নাত বউকে দেখে ক্লান্তি মাখা মুখেও চওড়া করে হেসে বলে উঠল, তোদের কি ভোগান্তি দিচ্ছি রে ছোট গিন্নি? হাসে সেহা। নিজাম মাহমুদের মাথায় হাত বুলিয়ে বলে, অসুবিধা নেই দাদু। অসুবিধা আছে? আলবাত আছে। ওই বেটাকে এত করে বলেছি আমার কাছে থাকতে হবে না, মেয়েটার সাথে বাড়িতে গিয়ে সময় কাটা। আমার ভীষণ লজ্জা রাখছে রে ছোট গিন্নি, নাটিতে এত ব্যাককেল বেরোবে বুঝিনি। সেহা গায়ের চাদরটাকে পরম আবেগে আরো খানিকটা জড়িয়ে নিয়ে হেসে বলে, আসলেই ব্যাককেল লোক দাদু আপনার নাতিন। এমন ব্যাককেল লোককে আমি আসলে মনে মনে খুঁজছিলাম। নিজাম মাহমুদ কৌতূহলী চোখে তাকিয়ে বলে, তাই নাকি? আচ্ছা শোন, তোরা হানিমুনে যাবে? অসম্ভব। এত সময় আমার কাছে আছে দাদু? এবছর খুব ব্যস্ত। তবে এই কাছে দূরে কোথাও ঘুরে আয়। আপনি আগে সুস্থ হন তারপর। আরে আমাকে নিয়ে তোদের কি? নিজাম মাহমুদের মাথার কাছে বসলো সেহা। বলল, আপনাকে নিয়ে আসলেই আমার অনেক কিছু। তা কিভাবে? কারণ আপনার নাতি তো সাইকোলজিস্ট, আমি তো আর নই। সংসারে আপনার নাতিকে বুঝে ফিরে চলার জন্য আমার আপনার হেল্প লাগবে। তো আমি তো আর আপনার নাতির মতো মনোবিদ্যা পড়ছি না, তাই আপনাকে এত খাতির করছি। নিজাম মাহমুদ হাসতে থাকে। এর মাঝে উজ্জ্বল চলে আসে। সাদা শার্টের উপর কালো জ্যাকেটটা আটসাট হয়ে দারুণ লাগছে লোকটার ক্লান্তি মাখা মুখটা। এসে দাদুকে সালাম দিয়ে সেহাকে এক পলক দেখলো। সেহা চোখ নামিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। নিজাম মাহমুদ নাতিকে দেখে বললেন, আচ্ছা শুনছি তোরা হানিমুনে যাবি না? উজ্জ্বল বসলো দাদুর কাছে, অমায়িক একটা হাসি দিয়ে বলল, হানিমুনে যাওয়ার সময়টা তুমি খেয়ে দিলে পুরো। এখন আমি আর শ্রাবন্তী দুইজনে ব্যস্ত। সামনের বছর যাব। নিজাম মাহমুদ গম্ভীর হয়ে রইলেন। উজ্জ্বল দাদুর মাথায় হাত বুলিয়ে বলে, এই বছর হানিমুনটা 4 দলের মাঝেই হোক। আমাদের বাড়ির ছাদ কিংবা রোজ তোমার নতবউকে কলেজের সামনে ছেড়ে দেওয়াই হোক। পাহাড় নদী সামনের বছর দেখব। তুমি চিন্তা করো না, হানিমুন হবে, অবশ্যই হবে। নিজাম মাহমুদকে বাড়িতে এনেছে ঘণ্টাখানেক হয়েছে। উজ্জ্বল ফ্রেশ হয়ে দাদুর ঘরে তার ওষুধপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সেহা ব্যস্ত হয়ে পড়ল তার পড়াশোনা নিয়ে। রাতের ডিনার সেরেই এসেছে। সারাদিনের ধকলে ক্লান্ত সেহা যখন ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়ল, পড়ার টেবিলে ফোনে সেট করা অ্যালার্ম বাজলো। সে সময় লাফিয়ে উঠে সেহা ধাতস্থ হয়ে সময় দেখল রাত 11:30। সে 2 ঘন্টা পড়েছে। আর ওই লোকটাও তাকে ডাকতে আসেনি। সেহার পড়ার ঘরটা আলাদা করে দিয়েছে উজ্জ্বল, যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। এই এত বড় বাড়িতে সেহা শুরুতে কদিন কেমন ভয় ভয় করতো, এখন আর করে না। স্টাডি রুম লক করে সেহা ঘরে ঢুকে দেখলো কিছু দোলন চাপা তার পছন্দের ফুলদানিতে। লোকটা রাস্তায় পায়নি, ফুলগুলো অর্ডার করে আনিয়েছে। এত রাতেই তাজা তাজা ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল সেহার। ঘুম তাড়াতে ওয়াশরুমে ঢুকে মুখে হাতে পানি দিয়ে আয়নার সামনে দাঁড়ায় সে। তাকে লাগছে বিধ্বস্ত, পড়াশোনার চাপে শরীর শুকিয়ে ভয়ঙ্কর লাগছে দেখে। আজ এভাবে দেখা দেবে উজ্জ্বলকে? না না। দ্রুত সে সালোয়ার স্যুট পাল্টে শাড়ি পরে নিল। একটা সবুজ রঙের জমিন আর সোনালি পাড়ের টাঙ্গাইল শাড়ি।
চুলগুলো খুলে রেখে হালকা পারফিউম মেখে নিয়ে চুপচাপ গিয়ে বসে রইল বিছানায়। অপেক্ষা করতে লাগলো উজ্জ্বলের জন্য দম বন্ধ করে। দাদুকে ঘুম পাড়িয়ে দ্রুত ঘরের দিকে গেল উজ্জ্বল। 11:30 ছাড়িয়ে 12টা বেজেছে। লম্বা লম্বা পা ফেলে দোতলায় উঠে দেখলো স্টাডি রুমের বাতি নিভানো, লক করা। উজ্জ্বল মুচকি হেসে সোজা ঘরে ঢুকলো। যতখানি ছটফটানি তার মধ্যে এতক্ষণ ছিল, শ্রেয়ার সামনে যেতেই সেসব লুকিয়ে ফেলে নিজেকে এক ধৈর্যবান, শান্ত ও নম্র পুরুষের ভোলে সাজিয়ে নিল। চোখাচোখি হতেই দুজনেই মলিন হাসলো। ধীরে ধীরে উজ্জ্বল গিয়ে বিছানায় বসেই হাঁপ ছেড়ে বলল, তো অনেকদিন পরে একটু গল্প করার সুযোগ পাচ্ছি আমরা। জি। বাবার সাথে কথা বলেছো? শ্রেয়ার মুখভঙ্গি হঠাৎ পাল্টে গেল। ফোনটা হাতে নিয়ে বলল, ভালো কথা মনে করালেন, কথা হয়নি, এখন কল করে দেখি। শান্তর সাথে কথা বলেছে সেহা 1.25 ঘন্টা। এত সময় উজ্জ্বল শুধু চেয়ে চেয়ে দেখেছে বউকে আর মিটিমিটি হেসেছে। তার ধৈর্যের পরীক্ষা নিতে তার বউও কম যায় না। ব্যাপার না, অন্যভাবে অন্য উপায়ে পুষিয়ে নেবে। সেহা শান্তর কলটা কাটতে না কাটতে এলো পরীর ফোন। নিজাম মাহমুদকে বাড়িতে নেওয়া হয়েছে কিনা তা জানতে কল করেছে। উজ্জ্বল এবার ঘাবড়ে গেল। পরিমামির ফোন মানে 3 মামির ফোন। কমপক্ষে 3 ঘন্টার আগে তার বউ ফোনটা রাখতে পারবে না। উজ্জ্বল হতাশ চোখে তাকিয়ে আছে। সেহা মামিদের সাথে সাংসারিক আলাপ পাড়তে ব্যস্ত হলো, তাই 3 মামি, ইনু, ইসি, প্রণমী সবার সাথে মেয়েলি আলাপ সারলো 1 ঘন্টায়। খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিল কে কেমন আছে। মুইন জিজের ট্রান্সফার হবে সম্ভবত। বড় দাদানের জন্য পাত্রী দেখছে। গ্যাস প্রবলেমের জন্য প্রণমী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সবাই ভেবেছে বেবি আসবে, তাই ইলহাম মির্জা খুশি হয়ে মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছিল। ইরফান প্রণমীর সাথে কথা না বলেই পরে জানা গেল ঘটনা মিথ্যা। ইরফান প্রণমী টানা 1 দিন ঘর থেকে বেরোয়নি লজ্জায়। এই হচ্ছে ও বাড়ির নতুন খবর, যেগুলো সেহা জানতো না। খুঁটিয়ে খুঁটিয়ে সব জেনে নেয় সেহা। যখন ফোনটা রাখলো তখন সেহা দেখলো উজ্জ্বল শুয়ে আছে। লজ্জিত ভঙ্গিতে হাসলো সেহা। মিনমিনে স্বরে বলল, সরি, আসলে আমার একটু বেশি বকবক করি। অসুবিধা নেই, আমি বের হইনি। ওর পাশেই সহজ ভঙ্গিতে শুয়ে পড়ল সেহা। বলল, তাই নাকি? এসব মেয়েলি খুচরা আলাপও বোর হননি? ওকে এক হাতে টানলো উজ্জ্বল। মিহিস্বরে বলল, না, আমিও ব্যস্ত ছিলাম অন্য একটা কাজে। হঠাৎ এমন আদরে অভ্যস্ত সেহা। খুব কাছাকাছি আসা না হলেও টুকটাক কাছাকাছি আসা হয়েছে একাধিকবার। এমন আদরে সেও সায় দেয়। লাজুক দৃষ্টিজোড়া নামিয়ে বলে ওঠে, ব্যস্ততা, আমরা দুজনই সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্তই থাকি, একটু বিশ্রাম পাচ্ছি না। উজ্জ্বল অবলীলায় ওর এক গালে চুমু খেয়ে বলে, হ্যাঁ, এই যেমন এখন দুজন ব্যস্ত হব, তবে দুজনকে নিয়ে। সেহা লাল হয়ে আইঢাই করে উঠল। লোকটার গলার স্বর অন্যরকম শোনালো হঠাৎ। চোখ তো তুললই না, উল্টো গলে যাওয়া মোমের মতো বিছানায় পড়ে রইল। উজ্জ্বল হাসলো, আজ দুষ্টু হাসি। ওর চুল নিয়ে খেলা করতে করতে বলল, শ্রাবন্তী, আমি জানি মৌনতা সম্মতির লক্ষণ। চোখ বন্ধ করে নিল সেহা। ক্ষীণ আওয়াজে বলল, আপনি ঠিকই জানেন। ফুল নেই বিছানায়, আমি এত সাদামাটা বাসরের প্ল্যান করিনি। নৈকট্য বৃদ্ধি পেতে সেহা একটু গুটিয়ে গেল। তবুও লোকটার প্রতিটা কথায় জবাব দেওয়ার যে অভ্যাস হয়েছে এই কয়দিনে, সে অভ্যাস থেকেই বলল, এটা জরুরি নয় যে খাটে ফুল থাকতেই হবে। হেসে ফেলল উজ্জ্বল। বলল, তবে কি জরুরি? বলবো। ওর শাড়ির আঁচল লোকটার হাতে। ধীরে ধীরে ওকে কবজা করার সহনীয় পদক্ষেপগুলো নিচ্ছে লোকটা। সেহা কাঁপছে, গলা কাঁপছে। কাঁপা স্বরেই বলল, জরুরি হলো ওই 2 হাতে আমাকে ফুলের মতো ট্রিট করতে হবে। উজ্জ্বল চুপ হয়ে যায়, হাত থেমে যায় ওর। ততক্ষণে সেহাই নিজেকে হারালো। 2 হাতে জড়িয়ে ধরে লোকটাকে বলতে লাগলো, জরুরি হলো আমাকে ফুলের মতো ট্রিট করতে হবে, আমাকে বোঝাতে হবে আমি পৃথিবীতে আপনার কাছে সব থেকে সুন্দর ফুল। আমি কিন্তু আমার তুলনাতে আগে পিছিয়ে কাউকে চাই না, খবরদার চাই না। উজ্জ্বল চেয়ে চেয়ে কিছুক্ষণ দেখলো ছটফট করতে থাকা মেয়েটাকে। পরপর চুপচাপ শুয়ে ফুলের মতোই ছুঁয়ে ছুঁয়ে দেখলো ওকে, একেবারে একটা ফুলের মতো। সেহা আবেশিত হলো, ওরা দুজনেই আবেশিত হলো। এর মাঝে উজ্জ্বলের ফোন বেজে উঠতে দেখলো নিজাম মাহমুদের ফোন। দুজনে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। দুজন ভীষণ চিন্তিত হলো, দাদুর শরীরটা খারাপ করলো না তো। ব্যস্ত হাতে কলটা রিসিভ করতে ওপাশ থেকে নিজাম মাহমুদ হালকা গলায় উজ্জ্বলকে বলল, শোন, তুই স্টাডি রুমে, তাই না? তুই এখন পড়ালেখা রাখ। রামছাগল, ঘরে গিয়ে বউটাকে সময় দে। আমার যেন আর ফোন না করা লাগে। ঘন প্রশ্বাস ফেলে উজ্জ্বল দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ দাদু, আমি এক্ষুনি ঘরে ঢুকছি। তুমি প্লিজ আর ফোন করো না, তুমি ঘুমাও। এবং আমাকে প্লিজ তোমার নাত বউকে সময় দেওয়ার সুযোগ করে দাও। আমি রামছাগল নই, টেম্পারেরিলি চাই তোমার নাত বউকে সময় দিতে।
সেহা হাসতে হাসতে ভেঙে পড়ল। উজ্জ্বল কল কেটে ফোনটাকে অফ করে ফেললো। এবার বড্ড অধৈর্য হলো উজ্জ্বল। একে একে অফ করলো তাদের দুজনের 4টা ফোন। ভালো করে বন্ধ করলো দরজা, বন্ধ করলো জানালা। সেহা হাসি থামিয়ে চুপচাপ দেখতে লাগলো। তার ভদ্র মিষ্টি স্বামীর এক নতুন রূপ আবিষ্কার করলো। হঠাৎ জানালা দুটো বন্ধ হতে সেহা অস্ফুটে বলে উঠল, হিম হাওয়া তো ঢুকছিল না, বন্ধ করলেন কেন? চাঁদের আলো ঢুকছিল। উজ্জ্বল এসে ওর উপর আধা শোয়া হয়ে ডান হাতের তর্জনী রাখলো ঠোঁটের উপর। সেহা হাতটা সরিয়ে দিয়ে বলল, প্রসিকিউটর সাহেব, বাদীকেও কথা বলতে দিবেন না? ওকে একেবারে চুপ করিয়ে দিতে উজ্জ্বল ওর মুখটায় আলতো হাতে চেপে ধরলো। ঘোর লাগা কণ্ঠে বলল, না ফুল এত কথা বলে না। তুমি কোনো ফুলকে কখনো কথা বলতে দেখছো? চুপ থাকো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।